Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Nursing 9 110 rank holder. So আজকে আমরা একটা FON এর টপিক স্টার্ট করব, দ্যাট ইজ CPR, ঠিক আছে, দ্যাট ইজ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। তো ফার্স্টেই দেখে নিই যে সিপিআর এর স্টেপসগুলো কী কী। মানে সিপিআর দুটো টাইপের হয়, একটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট, বিএলএস অ্যান্ড এএলএস। বেসিক লাইফ সাপোর্টটা মানে আউটসাইড অফ হসপিটাল কীভাবে হচ্ছে পেশেন্ট যদি কার্ডিয়াক অ্যারেস্টে পৌঁছে যায় তাহলে কীভাবে পেশেন্টকে হচ্ছে আমরা সিপিআর দেবো। আর অ্যাডভান্স লাইফ সাপোর্টটা হচ্ছে ইনসাইড হসপিটালে কীভাবে আমরা উইথ মেশিন ডিফিব্রিলেটর এগুলোর হেল্পে হচ্ছে সিপিআর প্লাস আমরা হচ্ছে অ্যাডভান্স ওয়েতে উইথ দ্য হেল্প অফ মেশিন অক্সিজেন কীভাবে হচ্ছে সিপিআর দেবো, দ্যাট ইজ কল্ড ACLS, দ্যাট ইজ অ্যাডভান্স লাইফ সাপোর্ট, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা জেনারেল বিএলএসটা বেসিক লাইফ সাপোর্টের স্টেপগুলো একবার দেখে নিই। তো ফার্স্টে হচ্ছে ভেরিফাই সিন সেফটি। প্রথমেই আমরা যেটা করব, কোনো একটা পেশেন্ট হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেছে, আমরা তো ফার্স্টেই কি স্টেপ করব, যেটা হচ্ছে সিন সেফটিটা ভেরিফাই করব। দেন চেক ফর রেসপন্সিভনেস, পেশেন্টকে চেক করব, পেশেন্টকে নড়িয়ে বা পেশেন্টকে বলবো আর ইউ ওকে, বা পেশেন্ট যদি রেসপন্স করছে কি না সেটা চেক করব। দেন সাউট ফর নিয়ার বাই হেল্প, activate the emergency response system via mobile device. If appropriate, get an AED and emergency equipment. AEDটা আমরা আগের দিনই পড়ছিলাম যে হচ্ছে অটোমেটিক এক্সটার্নাল ডিফিব্রিলেটর। তো এইডিটা আমরা হচ্ছে আগেই হচ্ছে এমার্জেন্সি রেসপন্সে কল করে দিলাম, যদি এইডি অ্যাভেলেবেল কোথাও থাকে আমরা এইডিটা হচ্ছে নিয়ে আসবো, দেন হচ্ছে যাতে করে পেশেন্টকে ভালোভাবে আমরা হচ্ছে বাঁচাতে পারি, ঠিক আছে। তো ফার্স্টে কি দেখতে হবে, লুক ফর নো ব্রিদিং অর অনলি গ্যাসপিং অ্যান্ড চেক পালস সাইমালটেনিয়াসলি। ফার্স্টে দেখতে হবে পেশেন্ট ব্রিথ করছে কিনা, ঠিক আছে, আর পেশেন্টের পালসটাও সাইমালটেনিয়াসলি আমরা ক্যারাটির পালস হচ্ছে চেক করব উইদিন 10 সেকেন্ড। উইদিন 10 সেকেন্ডের মধ্যে ইফ আ পালস ডেফিনেটলি ফেলড উইদিন 10 সেকেন্ড, মানে পালসটা কি 10 সেকেন্ডের মধ্যে, আমরা 10 সেকেন্ড চেক করব, তার বেশি না। 10 সেকেন্ডের মধ্যে কি পালসটা ফিল হচ্ছে সেটা দেখব। নর্মাল ব্রিদিং পালস ফেলড, মানে হচ্ছে নর্মাল ব্রিদিং আছে আর পালসটাও আমরা হচ্ছে পাচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে কি করব, মনিটর আনটিল এমার্জেন্সি রেসপন্স অ্যারাইভ, মানে ব্রিদিংও নর্মাল আছে পালসটাও আমরা পাচ্ছি, তাহলে যতক্ষণ না এমার্জেন্সি কিছু অ্যারাইভ হচ্ছে ততক্ষণ আমরা পেশেন্টকে মনিটর করব। দেন আমরা নো নর্মাল ব্রিদিং পালস ফেল্ড, মানে পালসটা আমরা পাচ্ছি কিন্তু ব্রিদিংটা নর্মাল পাচ্ছি না, ঠিক আছে, ব্রিদিং পাচ্ছি না। তো তখন কি করব, প্রোভাইড রেস্কিউ ব্রিদিং 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড অর 10 ব্রিথস পার মিনিট। তখন আমরা রেস্কিউ ব্রিদিং হচ্ছে প্রোভাইড করব, দ্যাট ইজ 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড, প্রত্যেক 6 সেকেন্ডে একটা ব্রিথ দেবো, অথবা 10 ব্রিথ পার মিনিট, পার মিনিটে হচ্ছে 10টা ব্রিথ দেবো। চেক পালস এভরি 2 মিনিটস, ইফ নো পালস স্টার্ট সিপিআর। তাহলে হচ্ছে আমরা কি করব, যে পালসটা হচ্ছে এভরি 2 মিনিট ছাড়া ছাড়া আমরা হচ্ছে পালসটা চেক করব, যদি পালস প্রেজেন্ট না থাকে তখন আমরা সিপিআর স্টার্ট করব। ইফ পসিবল ওপিওয়েড ওভারডোজ, অ্যাডমিনিস্টার ন্যালোক্সোন ইফ অ্যাভেলেবল পার প্রোটোকল। যদি ওপিওয়েড ওভারডোজের জন্য হয়েছে তখন আমরা ন্যালোক্সোনটা অ্যাডমিনিস্টার করব, যদি মানে অ্যাজ পার প্রোটোকল যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে। এরপর আসছি যেটা মেন জিনিস, নো ব্রিদিং অনলি গ্যাসপিং আর পালসও নট ফেল্ড, মানে ব্রিদিংটাও অ্যাবসেন্ট আর পালসও অ্যাবসেন্ট, সেটার ক্ষেত্রে আমরা কি করব, স্টার্ট সিপিআর। বাই দিস টাইম ইন অল সিনারিওস এমার্জেন্সি রেসপন্স সিস্টেম অর ব্যাকআপ ইজ অ্যাক্টিভেটেড অ্যান্ড এইডি অ্যান্ড এমার্জেন্সি ইকুইপমেন্ট আর রিট্রিভড অর সামওয়ান ইজ রিট্রিভিং দেম। মানে এই টাইমটা পর্যন্ত কিন্তু এইডিটা চলে আসা উচিত বা এমার্জেন্সি রেসপন্স সিস্টেমটা ব্যাকআপটা চলে আসা উচিত, অ্যাক্টিভেট হয়ে যাওয়া উচিত। আর বা কারোকে হচ্ছে সেটা অ্যাক্টিভেট করছে, কেউ একটা অ্যাক্টিভেট করছে, এই টাইম পর্যন্ত কিন্তু এগুলো রেডি থাকা উচিত, ঠিক আছে। সিপিআরের আগে পর্যন্তই আমরা যাতে ওইগুলো রেডি পাই সেগুলো দেখে নিতে হবে। সাইড বাই সাইড আমরা এমার্জেন্সিকে হচ্ছে কল করে দিয়েছি, তারা হচ্ছে আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্টার্ট সিপিআর, পারফর্ম সাইকেল অফ 30 কম্প্রেশন অ্যান্ড 2 ব্রিথস। যদি তাহলে আমরা পালস আর ব্রিদিং কিছুই পাচ্ছি না তখন কি করব, আমরা সিপিআরের সাইকেল স্টার্ট করব, দ্যাট ইজ 30 কম্প্রেশন অ্যান্ড 2 ব্রিথ। 30টা কম্প্রেশন দেব আর 2টো ব্রিথ দেব। ইউজ এইডি অ্যাজ সুন অ্যাজ ইট ইজ অ্যাভেলেবেল। এরপর অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি সম্ভব এইডিটা হচ্ছে আমরা ইউজ করব, যত তাড়াতাড়ি এটা পেয়ে যাব বা অ্যাজ সুন অ্যাজ ইট ইজ অ্যাভেলেবল দেন উই উইল ইউজ দ্য এইডি।
এইডি অ্যারাইভ করে গেছে, চেক রিদিম, শকেবল রিদিম আছে কিনা, মানে আমাদেরকে চেক করতে হবে আইদার ইট ইজ শকেবল অর নন শকেবল। তো যদি শকেবল রিদিম থাকে সেক্ষেত্রে আমরা পরে পরে পড়বো যে কোনটা শকেবল রিদিম কোনটা নন শকেবল, সবই আস্তে আস্তে পড়বো। তাহলে এখানে একবার জাস্ট ওভারভিউটা আগে দেখে নিচ্ছি। গিভ ওয়ান শক, রিজিউম সিপিআর ইমিডিয়েটলি ফর 2 মিনিটস। তো যদি শকেবল রিদিমটা হয় তাহলে আমরা একটা শক দেব, গিভ ওয়ান শক, রিজিউম সিপিআর ইমিডিয়েটলি, তারপর একটা শক দেওয়ার পরেই আমরা সিপিআরটা ইমিডিয়েটলি রিজিউম করে নেব ফর 2 মিনিটস আনটিল প্রম্পটেড বাই এইডি টু অ্যালাউ রিদিম চেক। কন্টিনিউ আনটিল এএলএস প্রোভাইডার্স টেক ওভার অর দ্য ভিকটিম স্টার্টস টু মুভ। এরপর কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ না এএলএস প্রোভাইডার টেক ওভার, মানে যতক্ষণ না এএলএস প্রোভাইডার আসছে, অ্যাডভান্স লাইফ সাপোর্টের প্রোভাইডার আসছে বা হসপিটাল থেকে কেউ আসছে, ততক্ষণ এটা স্টার্ট করে করে যেতে হবে, ঠিক আছে। এরপর হসপিটালে নিয়ে গিয়ে সেগুলো আবার আলাদাভাবে মেডিকেশন দিয়ে আমরা করব। এরপর নন শকেবল রিদিমের ক্ষেত্রে কি হয়, রিজিউম সিপিআর ইমিডিয়েটলি ফর 2 মিনিটস। সেক্ষেত্রে আমরা সিপিআরটা রিজিউম করছি, এটা কিন্তু বেসিক লাইফ সাপোর্ট। ওয়্যারএজ হসপিটালে কিন্তু আমরা মেডিসিনটা অলওয়েজ অ্যাজ আ প্রায়োরিটি ইন কেস অফ নন শকেবল রিদিম। হসপিটালের ক্ষেত্রে এটা বেসিকটা পড়ছি, ওই জন্য আমাদের বলেছে সিপিআরটা ইমিডিয়েটলি ফর 2 মিনিটস আনটিল প্রম্পটেড বাই এইডি টু অ্যালাউ রিদিম চেক। Continue until ALS providers take over or the victim starts to move। ঠিক আছে। এরপর আমরা তো বাইরে থেকে বুঝতেও পারবো না যে এটা শকেবল রিদিম কি না, যতক্ষণ না আমাদের এইডি ডিভাইস আসছে, যতক্ষণ না ইসিজি চেক হচ্ছে, ততক্ষণ বুঝতেও পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের সিপিআরটা রিজিউম করতে হবে যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে রিদিমটা কি আছে, ঠিক আছে। এটা ওভারভিউ অফ সিপিআর। এরপর আমরা আসছি যে আস্তে আস্তে পড়বো যে কোনটা শকেবল রিদিম কোনটা নন শকেবল। তাহলে সিপিআর বা সিপিআরও অনেক সময় বলা হয়, যেটা সেরিব্রাল পারফিউশন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। সিপিআর এর ফুল ফর্মটা অনেক সময় দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সিপিআর মানে সেরিব্রাল পারফিউশন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। আর 4 to 6 মিনিট ইররিভার্সিবল ব্রেন ডেথ ইফ অক্সিজেন ইজ নট রিসিভড। যদি অক্সিজেনটা রিসিভ না হয়েছে, যদি অক্সিজেনটা রিসিভ না হয়েছে 4 থেকে 6 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু ইররিভার্সিবল ব্রেন ডেথ হয়ে যেতে পারে। মানে এতটা তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে যাতে করে ব্রেন ডেথ না হয়ে যায়, ঠিক আছে। 4 মিনিটের মধ্যেই আমাদেরকে সব কিছু করতে হবে যাতে করে ব্রেনে সার্কুলেশনটা পৌঁছায়, ঠিক আছে। রিদিম অফ কার্ডিয়াক অ্যারেস্ট, যেটা বলছিলাম দুটো টাইপের রিদিম আছে, একটা শকেবল রিদিম, একটা নন শকেবল রিদিম। শকেবল রিদিম কি, যেটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আর পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমরা আগের দিনও ইন কেস অফ ভিটি অ্যান্ড ভিএফ যখন পড়ছিলাম সেখানেও দেখেছি ইসিজিতে যে শকেবল ভিএফ মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, আর পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর এটার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটিটা কি হবে, শক ফার্স্ট প্রায়োরিটি ইন কেস অফ শকেবল রিদিম। নেক্সট নন শকেবল রিদিম। নন শকেবল রিদিম কোনগুলো, অ্যাসিস্টোল অ্যান্ড পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, পিইএ, ঠিক আছে, পিইএ। তাহলে নন শকেবল ক্ষেত্রে অ্যাসিস্টোল আর পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এই দুটো আছে নন শকেবলের আন্ডারে। তো এই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কি, মেডিকেশন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এরপর কী কী মেডিকেশন দেবো সেগুলোও আমরা পরপর আসবো, ঠিক আছে। তো আমরা সিপিআরে কি ফলো করি, দ্যাট ইজ সিএবি, সার্কুলেশন, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং। কিন্তু এমনিতে নর্মালি আদার যে কোনো ইয়েতে আমরা এমার্জেন্সি প্রাইমারি সার্ভে ফলো করে, ঠিক আছে। এমার্জেন্সি যেটা প্রাইমারি সার্ভে, এমার্জেন্সির ক্ষেত্রে প্রাইমারি সার্ভেটা ফলো করি, যেটা ABCDE, যেটা এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসএবিলিটি, আর ই ফর এক্সপোজার অর এনিথিং এলস। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফুল ফর্মটা। ডিটা ডিসএবিলিটি, ইটা এক্সপোজার অর এনিথিং এলস। সেটা আমাদের এমার্জেন্সিতে প্রাইমারি সার্ভে যেটা আমরা ইউজ করে থাকি। এরপর এখানে ডক্টর সিএবি বলা হয় নিমোনিকটা, কারণ কি ডক্টর ফর ডেঞ্জার, মানে সিন সেফটিটা যেহেতু ফার্স্ট প্রায়োরিটিতে, ওই জন্য ডক্টর সিএবি হিসেবে আমরা মনে রাখতে পারি ডক্টর ডেঞ্জার, অ্যান্ড আর ফর রেসপন্স চেক, মানে আগে পেশেন্টের ডেঞ্জার মানে সিন সেফটিটা আগে দেখবো, দেন রেসপন্সটা চেক করব, দেন আমরা সার্কুলেশন, এয়ারওয়ে, ব্রিদিংয়ের দিকে যাব। যেটা আমরা ফার্স্টেই পড়লাম যে সিন সেফটিটা ফার্স্ট প্রায়োরিটি, দেন আমরা রেসপন্সিভনেস চেক করব। তো এরকম অনেক সময় কোয়েশ্চেনে আসে যেখানে তুমি 3-4টে অপশন পাবে, সেখানে সিন সেফটিটাও একটা থাকবে, সেটা কিন্তু অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। আগেই কিন্তু সিপিআর স্টার্ট করে দেবো না, বা আগেই সার্কুলেশন
কিছু আমরা করব না। ফার্স্টে হচ্ছে সিন সেফটি, দেন রেসপন্স চেক, তারপরে পরপর যে স্টেপগুলো পড়লাম সেইভাবেই কিন্তু যাব, ঠিক আছে। পেশেন্ট ইজ আনরেসপন্সিভ বাট পালস অ্যান্ড রেসপিরেশন ইজ প্রেজেন্ট, হোয়াট পজিশন শুড বি গিভেন। যেটা আমরা পড়ছিলাম যে পেশেন্ট হচ্ছে আনরেসপন্সিভ কিন্তু পালস রেসপিরেশন দুটোই আছে, তখন পেশেন্টকে কোন পজিশন দেওয়া হবে, দ্যাট ইজ দ্য রিকভারি পজিশন। ওটাকে আমরা রিকভারি পজিশন বলি, মানে হচ্ছে পেশেন্টকে লেফট ল্যাটারালে শোয়াবো, ওয়ান হ্যান্ড আন্ডার দ্য চিক্স অ্যান্ড ওয়ান লেগ হচ্ছে ইজ ফ্লেক্সড, ঠিক আছে। একটা লেগ হচ্ছে ফ্লেক্স থাকবে, মানে ওই নিটা ফ্লেক্স থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে লেফট ল্যাটারে শোয়াবো, নিটা সামনের দিকে ফ্লেক্স করে, আর হচ্ছে একটা হাত হচ্ছে এরকমভাবে আমরা চিকের উপরে রাখবো। এই পজিশনটাকে আমরা রিকভারি পজিশন বলি। এটার ইমেজ বেসও কোশ্চেন আছে, ইমেজটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে চেস্ট কম্প্রেশনের আমরা 5টা পয়েন্ট যেগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ফার্স্টলি হচ্ছে সাইট অফ চেস্ট কম্প্রেশন, কোথায় হচ্ছে আমরা চেস্ট কম্প্রেশন দেব, দ্যাট ইজ দ্য লোয়ার হাফ অফ স্টারনাম অর লোয়ার 1/3। কোথাও কোথাও লোয়ার হাফ অফ স্টারনামও পাবে, কোথাও কোথাও লোয়ার 1/3ও পাবে। যদি দুটোই অপশানে থাকে, প্রায়োরিটিতে লোয়ার 1/3 অফ দ্য স্টারনামটা আমরা প্রায়োরিটি দেবো। প্লেস দ্য ডমিন্যান্ট হ্যান্ড ফার্স্ট, দেন দ্য নন ডমিন্যান্ট হ্যান্ড। প্রথমে কিন্তু আমরা ডমিন্যান্ট হ্যান্ডটা রাখবো। ইফ মাই রাইট হ্যান্ড ইজ ডমিন্যান্ট, আমরা ডমিন্যান্ট হ্যান্ডটা কিন্তু নিচে রাখবো, তার উপরে হচ্ছে আমরা নন ডমিন্যান্ট হ্যান্ডটা রাখবো, তারপরে হচ্ছে আমরা সিপিআর দেবো। এরপর কোথায় আমরা প্লেসমেন্ট করব, দ্যাট ইজ 2 ফিঙ্গার অ্যাবাভ দ্য জিফয়েড প্রসেস। যেখানে আমাদের জিফয়েড প্রসেসটা আছে, মানে স্টারনামের নিচে আমাদের হচ্ছে জিফয়েড প্রসেসটা থাকে, তো যেখানে জিফয়েড প্রসেস আমরা ফিঙ্গারে করে ফিল করতে পারবো, তাহলে ওখানটা ফার্স্টে আমরা অ্যাসেস করে সেটার থেকে 2 ফিঙ্গার উপরে আমরা হাতটা হচ্ছে প্লেস করব, ঠিক আছে। এটা হচ্ছে সাইড অফ দ্য চেস্ট কম্প্রেশন। এরপর হচ্ছে ডেপথ অফ চেস্ট কম্প্রেশন কত, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কত ডেপথে হচ্ছে দিয়ে থাকি, দ্যাট ইজ 5 সেন্টিমিটার অর 2 ইঞ্চ। অ্যাডাল্টের ডেপথটা হচ্ছে 5 সেন্টিমিটার অর 2 ইঞ্চ, অ্যান্ড চাইল্ডের ডেপথটাও 5 সেন্টিমিটার অ্যান্ড 2 ইঞ্চ, ওয়ারাস ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা 4 সেন্টিমিটার অর 1.5 ইঞ্চ হচ্ছে দিয়ে থাকি, ঠিক আছে। এরপর আমরা ওই সাইট অফ কম্প্রেশনটা অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা লোয়ার হাফ অফ স্টারনাম পড়লাম, এরপর ইনফ্যান্টের ক্ষেত্রে জাস্ট বিলো দ্য নিপেল লাইন হচ্ছে আমরা হ্যান্ডটাকে প্লেসমেন্ট করি, ঠিক আছে। আর এরপর হচ্ছে রেশিও অফ চেস্ট কম্প্রেশন, এটা রেশিওটা আমরা পরে পড়বো। ফার্স্টে এটা দেখে নিই যে রেট অফ চেস্ট কম্প্রেশন কত। রেট অফ চেস্ট কম্প্রেশন কত, 100 থেকে 100 চেস্ট কম্প্রেশন পার মিনিট, ঠিক আছে। মানে 100 থেকে 120টা আমাদেরকে পার মিনিটে হচ্ছে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডাল্ট, চাইল্ড, ইনফ্যান্ট। এরপর হচ্ছে মেথড অফ গিভিং চেস্ট কম্প্রেশন, এটা আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে পড়বো পরপর। আমরা এখানে ইনফ্যান্টেরটা দেখে নিই, ঠিক আছে। ইনফ্যান্টের ক্ষেত্রে থাম্ব এনসার্কলিং মেথড, একটা থাম্বে করে দেওয়া হয়, বা হচ্ছে 2 ফিঙ্গার টেকনিক বা থাম্ব এনসার্কলিং মেথড হচ্ছে যেটা আমরা ইনফ্যান্টের ক্ষেত্রে দিয়ে থাকি। আর ইনফ্যান্টের ক্ষেত্রে কোথায় হচ্ছে আমরা হ্যান্ডটা প্লেস করব, দ্যাট ইজ জাস্ট বিলো দ্য নিপল লাইন। এটা হচ্ছে ইনফ্যান্টাল চাইল্ড। এরপর একদম নতুন যে গাইডলাইনটা এসছে 2025-এর, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের 2 ফিঙ্গার টেকনিকটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইনফ্যান্টের ক্ষেত্রে 2 ফিঙ্গার টেকনিকটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, একদম নতুন যেটা 2025-এ। কিন্তু এখন যদি তোমরা WBHRBর এক্সাম দিচ্ছ, সেখানে কিন্তু এই আপডেটটা ফলো করো না, কারণ কি এই রিসেন্ট আপডেট এসছে। তো যদি কেউ নর্সেটের জন্য পড়ছো তাহলে কিন্তু এই আপডেটটা ফলো করবে। এটা হচ্ছে তোমরা মাথায় রাখবে যে নতুন 2025-এর যে আপডেটে 2 ফিঙ্গার টেকনিকটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অনলি থাম্ব এনসার্কলিং মেথড। আরেকটা যদি থাম্ব এনসার্কলিং না হয়, সেক্ষেত্রে পাম মেথড, একটা পামে করে হচ্ছে দেওয়া যাবে হচ্ছে সিপিআর, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা নতুন আপডেটে এসছে। এরপরে আসছি যে ম্যাক্সিমাম ডেপথ আমরা কতটা দিতে পারি, মানে ইন কেস অফ অ্যাডাল্ট যেটা আমরা পড়লাম, ডেপথটা কত 5 সেন্টিমিটার আমরা দিতে পারি, কিন্তু কতটা ম্যাক্সিমাম ডেপথ আমরা দিতে পারি যাতে করে কমপ্লিকেশন অ্যারাইজ না হয়, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। সো যদি কোয়েশ্চেনে আছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ চেস্ট কম্প্রেশন দ্যাট উই ক্যান গিভ ইন অ্যাডাল্ট, দ্যাট ইজ 6 সেন্টিমিটার অর 2.4 ইঞ্চ, বিয়ন্ড উইচ কমপ্লিকেশন অ্যারাইজে। তার বেশি ডেপথ দিয়ে দিলে কমপ্লিকেশন তখন অ্যারাইজ করবে, যেমন হচ্ছে রিব ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তাহলে মানে যে কমপ্লিকেশনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে রিব ফ্র্যাকচার। এরপর আমরা আসবো যেটা হচ্ছে রেশিও অফ চেস্ট কম্প্রেশন। অ্যাডাল্টের ক্ষেত্রে রেশিওটা কত, দ্যাট ইজ 30:2,
ঠিক আছে। সিঙ্গেল রেস্কিউ আর মাল্টিপল রেস্কিউ আর যাই থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে রেশিওটা 30:2, মানে 30 চেস্ট কম্প্রেশন অ্যান্ড 2 রেস্কিউ ব্রিথ আমরা দেবো। ঠিক আছে, 30টা চেস্ট কম্প্রেশন আর 2টো ব্রিথ। মাল্টিপল রেস্কিউয়ার থাকলেও সেম। এরপর চিলড্রেনের ক্ষেত্রে সিঙ্গেল রেস্কিউয়ার থাকলে আমরা 30:2 রেশিওতে দিই, আর মাল্টিপল রেস্কিউয়ার থাকলে চিলড্রেনের ক্ষেত্রে আমরা 15:2তে দিই। এটা কিন্তু চিলড্রেনের ক্ষেত্রে, পেডিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে মানে আপ টু 1 ইয়ার আমরা হচ্ছে সিঙ্গেল রেস্কিউয়ার থাকলে 30:2 দিই, ওয়েরাস মাল্টিপল রেস্কিউয়ার থাকলে আমরা 15:2 দিয়ে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল রেস্কিউয়ার থাকলে। এরপর নিওনেটের ক্ষেত্রে আমরা হচ্ছে 3:1 আর রেটটা হচ্ছে 90 চেস্ট কম্প্রেশন পার মিনিট। নিওনেট মানে একদম নিউবর্ন বাচ্চাদের ক্ষেত্রে আমরা 3:1 রেশিওটা দিই, অ্যান্ড রেটটা হচ্ছে 90 চেস্ট কম্প্রেশন পার মিনিট। সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা নিয়ে অনলাইনের কোশ্চেন একদম আসতে পারে। এরপর হচ্ছে আমরা জেনারেলি 5টা সাইকেল, যেটা আমি ওই ছকটাতেও বলছিলাম যে হচ্ছে 5টা সাইকেল করি বা 2 মিনিট পর্যন্ত আমরা করি। 2 মিনিট পর্যন্ত আমরা কিন্তু সিপিআরটা করি, দেন আমরা পালসটা আবার রিঅ্যাসেস করি। 2 মিনিটে পরে পালসটা রিঅ্যাসেস করে দেখব যে হচ্ছে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হয়েছে কিনা, মানে অ্যাসেস রস্ক যেটাকে বলে, রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন। চেঞ্জ পজিশন অফ দ্য রেস্কিউয়ার ইফ মাল্টিপল প্রেজেন্ট। আর 2 মিনিট পরে আমরা হচ্ছে পজিশন চেঞ্জ করব, যদি মাল্টিপল রেস্কিউয়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা পজিশনটাও চেঞ্জ করতে পারি 2 মিনিট পর। আর 2 মিনিট একদম কিন্তু কন্টিনিউয়াস করে যেতে হবে, 5টা সাইকেল কন্টিনিউয়াস করে যেতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে উইচ অর্গান হ্যাজ দ্য ম্যাক্সিমাম চান্স অফ ড্যামেজ ডিউ টু চেস্ট কম্প্রেশন। চেস্ট কম্প্রেশনের জন্য কোন অর্গানটার ম্যাক্সিমাম ড্যামেজ হওয়ার চান্স থাকে, যেটা হচ্ছে লিভার। এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেনে আসে, তো এটা মনে রাখবে যে কোনটা ম্যাক্সিমাম চান্স অফ ড্যামেজ থাকে ডিউ টু চেস্ট কম্প্রেশন, দ্যাট ইজ লিভার। এরপর আমরা যেটা টেকনিকটা বলছিলাম, ফার্স্টে হচ্ছে এয়ারওয়েটা কিভাবে আমরা হচ্ছে ওপেন করব। ঠিক আছে, দুটো মেথড আছে, একটা হচ্ছে জ থ্রাস্ট আর একটা হচ্ছে হেড টিল্ট অ্যান্ড চিন লিফট মেথড। তো জ থ্রাস্টটা ওই সব পেশেন্টদেরকে দেওয়া হয় যাদের হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ফল বা এমার্জেন্সি কেসে, মানে তাদের কোনো হচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য তাদের ফ্র্যাকচার থাকতে পারে, তাদের হচ্ছে ফলের জন্য কোনো ফ্র্যাকচার থাকতে পারে, ওই জন্য হচ্ছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা জ থ্রাস্ট মেথডটা ইউজ করে থাকি। whereas হেড টিল্ট চিন লিফট মানে হেডটাকে টিল্ট করে চিনটা লিফট করে, ঠিক আছে, এইভাবে হেডটা মানে একটা হাত দিয়ে হেডটাকে টিল্ট করে এইভাবে করতে হয়, আর চিনটাকে লিফট করে আমরা হচ্ছে এয়ারওয়েটা ওপেন করি। ঠিক আছে, তাহলে এরপর ওটা হলো আমাদের এয়ারওয়ে। এরপর ব্রিদিংয়ে আসছি, মানে এবিসি যেটা আমরা পরপর পড়ি সেটাতে আসছি। বি ফর ব্রিদিংটা কীভাবে করবো, দ্যাট ইজ অ্যাডাল্টের ক্ষেত্রে নোজ পিঞ্চ মাউথ টু মাউথ ভেন্টিলেশন। নোজটাকে পিঞ্চ করে মাউথ টু মাউথ আমরা ভেন্টিলেশন করব, কারণ কি নোজটা না পিঞ্চ করলে নাক দিয়েই হচ্ছে বেরিয়ে যাবে যে ভেন্টিলেশনটা আমরা দিচ্ছি, তো ওই জন্য নাকটা একদম টাইটলি পিঞ্চ করে আমরা হচ্ছে মাউথ টু মাউথ ভেন্টিলেশন দিই। ইন ইনফ্যান্ট বোথ নোজ অ্যান্ড মাউথ অফ ইনফ্যান্ট ইজ কভার্ড বাই মাউথ অফ রেস্কিউয়ার। মানে ইনফ্যান্টের তো মাউথ আর নাকটা ছোট হয়, তো সেক্ষেত্রে আমরা নাকটা পিঞ্চ করে শুধু মাউথে হচ্ছে দিতে পারবো না, আমাদের মাউথটা অনেকটা বড়, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, নোজ আর মাউথ দুটো একসাথেই কভার করে হচ্ছে মাউথ অফ দ্য রেস্কিউয়ারে, মানে যে রেস্কিউ করছে, মানে আমরা হচ্ছে পুরো মাউথটা হচ্ছে ইনফ্যান্টের নোজ আর মাউথে হচ্ছে দেবো, তারপর হচ্ছে ব্রিথিংটা দেবো। ঠিক আছে, এরপর হচ্ছে ইউ আর প্রোভাইডিং দ্য রেস্কিউ ব্রিথিং অ্যান্ড দ্য চেস্ট ফল অ্যান্ড রাইজ ডাজ নট অকার, হোয়াট উইল ইউ ডু ফার্স্ট। তো আমরা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা রেস্কিউ ব্রিথিংটা দেখবো কীভাবে, যেটার একটা মেথড থাকে, দ্যাট ইজ লুক, লিসেন অ্যান্ড ফিল। ঠিক আছে, লুক অ্যান্ড লিসেন অ্যান্ড ফিল করে, মানে কানটা এইভাবে হচ্ছে চেস্টের সামনে নিয়ে যাব, দেন আমরা চেস্টের দিকে দেখবো যে ওটা রাইজ করছে কি না, লিসেন করব, ঠিক আছে, আর ফিল করব, সেটা লুক, লিসেন অ্যান্ড ফিল মেথডে আমরা দেখে থাকি। আর যদি আমরা দেখতে পাচ্ছি যে চেস্টটা হচ্ছে রাইজ করছে না, ঠিক আছে, তখন আমরা কি করব, রিপোজিশন করব, দ্যাট ইজ ওপেন এয়ারওয়ে। আমরা রিপোজিশন করে ওপেন এয়ারওয়ে করব, হেড টিল চিন লিফট মেথড আর জ থ্রাস্ট মেথড আবার ইউজ করব, যাতে করে এয়ারওয়েটা আবার ওপেন হয়, দেন এগেন গিভ ব্রিদিং, তারপরে আমরা আবার ব্রিদিং দেব। এরপরে এডি মেশিনটা আমরা পড়েছি, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। এটা হচ্ছে পকেট মাস্ক একটা রাখে, মানে এটা হচ্ছে ক্যারি করা যায়। ঠিক আছে, তো এটা খুবই একটা ছোট মেশিন, আগের দিন আমরা ইমেজটাও দেখেছি আমরা যখন ডিসঅর্ডারটা পড়ছিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে আর ব্যাগ ভিএম এর ফুল ফর্ম কি, দ্যাট ইজ ব্যাগ ভালভ মাস্ক। ঠিক আছে, যেটা আমরা আম্বু ব্যাগটা দিয়ে থাকি ডিউরিং ব্রিদিং, সেটা হচ্ছে ইভিএম বা হচ্ছে ব্যাগ ভালভ মাস্ক।
ইভিএম নয়, বিভিএম, সরি। এরপর হচ্ছে রেট অফ রেস্কিউ ব্রিদিং, আমরা কত রেটে হচ্ছে ব্রিদিংটা দেব, ঠিক আছে। অ্যাডাল্টের ক্ষেত্রে 10 ব্রিথস পার মিনিট, 10টা ব্রিথ 1 মিনিটে 10টা ব্রিথ দেবো, অথবা 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড, মানে হচ্ছে 10টা ব্রিথ মানে কি পার মিনিটে, মানে এটার মানেই আমরা বুঝতে পারছি যে 6 সেকেন্ডে একটা ব্রিথ, ঠিক আছে। 6 সেকেন্ডে একটা ব্রিথ হলে 60 সেকেন্ডে কত হবে, 6 × 10 দ্যাট ইজ 1 মিনিট। তাহলে 1 ব্রিথটাকেও × 10 করবো, দ্যাট ইজ 10 ব্রিথস পার মিনিট, ঠিক আছে। চাইল্ড অর ইনফ্যান্টে হচ্ছে 20 to 30 ব্রিথস পার মিনিট, দ্যাট ইজ 1 ব্রিথ এভরি 2 to 3 সেকেন্ড, ঠিক আছে। বোঝা গেছে, এই দুটো লাইনই খুব ইম্পর্ট্যান্ট, এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। দেন আমরা হচ্ছে ওই যখন ব্রিদিং দেওয়ার সময় ওই যে মাস্কটা, সেটা কিভাবে আমরা হচ্ছে পেশেন্টের মুখে লাগাবো, সেটার জন্য একটা ক্ল্যাম্প হয়, দ্যাট ইজ ইসি ক্ল্যাম্প। মানে হচ্ছে আমরা ফিঙ্গারে এভাবে ইসি ফর্ম করে, মানে পুরো মাস্কটাকে এভাবে ধরবো, এটা ই ফর্ম করবে একটা সাইডে, আর এই সাইডে হচ্ছে সি ফর্ম করবে, এইভাবে হচ্ছে মুখে পেশেন্টের মুখে লাগাবো, দ্যাট ইজ দ্য ইসি ক্ল্যাম্প। ক্ল্যাম্প দ্য মাস্ক, জ লিফট কমপ্লিট সিল হয়ে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে ইসি ক্ল্যাম্প। এটার আরও অনেকগুলো মেথড থাকে, তো ওইগুলো আমরা পরে পরে আসবো, ঠিক আছে। এই আম্বু ব্যাগে যেটা ইসি ক্ল্যাম্পটা বললাম, সেটা ইসি ক্ল্যাম্পটা এইভাবে দেওয়া হয়, 1 হ্যান্ডেও দেওয়া যেতে পারে, 2 হ্যান্ডেও এইভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আরও অনেকগুলো টেকনিক আছে, যেমন হচ্ছে থেনার এমিনেন্স টেকনিক, বা হচ্ছে হুক টেকনিক। হুক টেকনিকটা এইভাবে একটা চিনে এইভাবে হুকের মতো করে এইভাবে হচ্ছে রাখতে হয়, সেটা হচ্ছে হুক টেকনিক। হুক টেকনিক আছে, থেনার এমিনেন্স টেকনিক আছে, এগুলো হচ্ছে আমরা নরসেটের জন্য ইম্পর্ট্যান্ট, এগুলো নরসেটে কোশ্চেনও এসছে, ঠিক আছে। মনে হয় হুক টেকনিকটা নিয়ে কোশ্চেনে এসেছিলো, আই থিঙ্ক নরসেট 8 বা নরসেট 7-এ। যাই হোক, থেনার এমিনেন্সটা এইভাবে দুটো, ওই থেনার যে জায়গাতে, এই থেনার এমিনেন্সের জায়গাতে এইভাবে হচ্ছে করা হয়, সেটা হচ্ছে থেনার এমিনেন্স টেকনিক। আর হুক টেকনিকটা শুধুমাত্র এখানটায় হচ্ছে এইভাবে হচ্ছে করা হয়, সেটা হুক টেকনিক, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অ্যাডভান্স এয়ারওয়ে, যেটা হসপিটালে আমরা দিয়ে থাকি। রেস্কিউ ব্রিদিং, ইটি টিউব প্লেসমেন্ট ডান, চেস্ট কম্প্রেশন কন্টিনিউস, নো স্টপ, অ্যান্ড ব্রিদিং ইজ অলসো সাইমালটেনিয়াসলি গিভেন অ্যাট দ্য যেটা আগের রেটে, যেটা ইজ 10 ব্রিথস পার মিনিট রেটে হচ্ছে আমরা দেবো। অ্যাডভান্স এয়ারওয়ে বলতে আমরা যখন হসপিটালে পৌঁছে গেছি, সেক্ষেত্রে এয়ারওয়ে ঠিকভাবে হচ্ছে না, ওই জন্য ইটি টিউব হচ্ছে প্লেস করে দেওয়া হয়, যাতে করে প্রপারলি এয়ারওয়েটা মেনটেন হয়, তারপরে হচ্ছে আমরা ব্রিদিংটা দিয়ে থাকি, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে পালসের সাইডটা কোথায় কোথায়। অ্যাডাল্টের ক্ষেত্রে কোথায় আমরা চেক করব, দ্যাট ইজ ক্যারোটিড পালস। চাইল্ডের ক্ষেত্রে ক্যারোটিড ইজ প্রেফার্ড দেন ফিমোরাল, যদি ক্যারোটিড অপশনে না থাকে দেন ইন দ্যাট কেস ফিমোরাল। ইনফ্যান্টের ক্ষেত্রে অলওয়েজ ব্রেকিয়াল পালসটা প্রেফার। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কতক্ষণ আমরা দেখব, দ্যাট ইজ 10 সেকেন্ড, চাইল্ডের ক্ষেত্রেও 10 সেকেন্ড, ইনফ্যান্টের ক্ষেত্রেও 10 সেকেন্ড, মিনিমাম ইন্টারাপশন ছাড়া হচ্ছে আমরা 10 সেকেন্ড হচ্ছে আমরা পালসটা চেক করব, ঠিক আছে। এরপর হচ্ছে নার্স সিটিং রাইট সাইড অফ দ্য অ্যাডাল্ট ভিকটিম, পেশেন্ট ইজ লাইং অন দ্য ফ্লোর, অন উইচ সাইড পালস ইজ চেকড। মানে ধরো নার্স হচ্ছে পেশেন্টের রাইট সাইডে বসে আছে, ঠিক আছে, পেশেন্টটা হচ্ছে ফ্লোরে শুয়ে আছে, কোন কোন দিকটায় তাহলে আমরা পালসটা চেক করব, রাইট সাইডের ক্যারোটিড পালসটাই চেক করব, অন দ্য সেম সাইড ইন উইচ উই আর সিটিং। মানে আমরা কি করে অপোজিট সাইডে চেক করতে যাই, সেটা কিন্তু ভুল, যেই সাইডে আমরা বসে আছি সেই সাইডেরই পালসটা হচ্ছে আমরা চেক করব। তাহলে এটা অনেক সময় কোশ্চেনে চলে আসতে পারে, ইন কেস অফ নরসেট এগুলো ইম্পর্ট্যান্ট, খুব এরকম ছোট ছোট জিনিস নিয়ে কোশ্চেনে আসে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে সিপিআর ড্রাগস, ঠিক আছে। শকেবার রিদিমের ক্ষেত্রে আমরা পড়লাম যে ফার্স্টে শক দেবো, আমরা স্টেপগুলো একবার দেখে নিই। শকেবার রিদিমের ক্ষেত্রে আমরা পড়লাম কোন দুটো শকেবার রিদিম, দ্যাট ইজ ভেন্টিকুলার ফিব্রিলেশন অ্যান্ড পালসলেস ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে ফার্স্টে হচ্ছে স্টার্ট সিপিআর, গিভ O2, অ্যাটাচ মনিটর অর ডিফিব্রিলেটর। প্রথমেই তো আমরা জানি না যে ওটা শকেবার রিদিম কি নন শকেবার রিদিম, তো যতক্ষণ না আমরা অ্যাটাচ করছি মনিটরটা বা ডিফিব্রিলেটরটা, ততক্ষণ কিন্তু আমরা সিপিআরটা কন্টিনিউ করব, কারণ কি পেশেন্টকে আমাদেরকে বাঁচাতে হবে, ঠিক আছে। অত লেট করে আস্তে আস্তে দেখবো যে কখন রিদিমটা কি আসছে তারপর শক দেবো, এটা কিন্তু না। প্রথমে যেটা অ্যাভেলেবেল যদি না থাকে, প্রথমে আমরা কিন্তু
সিপিআরটা স্টার্ট করে দেবো। এরপর যদি কোশ্চেনে এরকম আসে যে হচ্ছে আমরা জানি যে এটা শকঅ্যাবের রিদিম, বা হচ্ছে এমন একটা পেশেন্ট, ধরো আইসিইউতে পেশেন্ট তো অলওয়েজ মনিটরের সাথে কানেক্ট থাকে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভেন্টিকুলার ফিব্রিলেশন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা পালসলেস ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করব না যে হচ্ছে সিপিআর দেবো, তখন না, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে নিয়েছি যে এটা শকঅ্যাবের রিদিম, সেক্ষেত্রে আমরা ডিফিব্রিলেটরই ফার্স্টে করব। তো ডিফিব্রিলেশন ইজ দ্য প্রায়োরিটি ইন কেস অফ শকঅ্যাবের রিদিম, বা যেখানে আমরা জানি না যে এটি শকঅ্যাবল আর নন শকঅ্যাবল, সেখানে আমাদেরকে সিপিআরটা স্টার্ট করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে ফার্স্ট আমাদেরকে শক দিতে হবে অ্যাট দ্য রেট অফ 120 জুল, যেটা বাইফেসিকের ক্ষেত্রে 120 থেকে 200 জুল পর্যন্ত দেওয়া যায় ইন কেস অফ বাইফেসিক। রিজিউম সিপিআর ইমিডিয়েটলি আফটার 1 শক, দ্যাট ইজ 5 সাইকেল অর 2 মিনিট, যেটা আমরা ওই ইয়েটাতেও পড়লাম, ঠিক আছে, ফ্লো চার্টটাতে। দেন রিদিম অর পালস চেক লেস দেন 10 সেকেন্ড। দেন রক্সটা দেখবো, রেস্কিউয়ার শুড চেক পালস ইন দ্য সাইড ইন উইচ হি ইজ স্ট্যান্ডিং, এটা আমি বলেছি। ইফ নো পালস, সেকেন্ড শকটা আমরা দেবো, দ্যাট ইজ 150 জুল বাইফেসিক, মানে আস্তে আস্তে হচ্ছে আমরা শকের রেটটা বাড়িয়ে থাকি, প্রথমে হচ্ছে 120 দিই, তারপর 150-এ দিই, ঠিক আছে। মানে 2 মিনিট আমরা সিপিআর দিয়ে দিলাম, তারপরেও দেখছি যে হচ্ছে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আবার 150 জুলের বাইফেসিক শক আমরা দেবো। দেন হচ্ছে রিজিউম সিপিআর ইমিডিয়েটলি আফটার শক, তারপরে হচ্ছে শকের পরে আবার রিজিউম করব সিপিআরটা 5 সাইকেলস অর 2 মিনিট। দেন এপিনেফ্রিন 1 mg আইভি অর ইন্ট্রাভেনাস বা ইন্ট্রাঅসিয়াসে আমরা দেবো এভরি 3 to 5 মিনিট গিভেন আফটার সেকেন্ড শক। সেকেন্ড শকের পরে আমরা তারপর ড্রাগটা অ্যাডমিনিস্টার করব, ঠিক আছে, দ্যাট ইজ 1 mg এপিনেফ্রিন, দ্যাট ইজ আইভি অর আইও, ঠিক আছে। আইভিটা হচ্ছে প্রায়োরিটি, ইন্ট্রাভেনাস যদি রুট আমরা পেয়ে যাই সেক্ষেত্রে ইন্ট্রাভেনাস রুটে দেবো, যদি না পাই সেক্ষেত্রে ইন্ট্রাঅসিয়াস দেওয়া যেতে পারে। দুটো অ্যাটেম্প্ট ইন্ট্রাভেনাস পাওয়ার জন্য করা হয়, দুটো অ্যাটেম্প্ট, যদি ফেল হয়ে যায় তখন আমরা ইন্ট্রাঅসিয়াসে দিয়ে দেবো, ঠিক আছে, আর দেরি করবো না। এরপর হচ্ছে ডিফিব্রিলেটর মেশিন শুড অলওয়েজ বি অন চার্জিং, আর ডিফিব্রিলেটর মেশিনটা সবসময় চার্জিংয়ে থাকতে হবে, এমার্জেন্সি কেসে ওই জন্য চার্জিং করে রাখতে হবে। পালস চেক 5 সেকেন্ড মিনিমাম, বাট নট মোর দ্যান 10 সেকেন্ড। পালস চেকটা আমরা মিনিমাম কত সেকেন্ড করি, দ্যাট ইজ 5 সেকেন্ড, আর 10 সেকেন্ডের বেশি কিন্তু করব না, ঠিক আছে। এরপর হচ্ছে ডিফিব্রিলেটরের মোডটা কি, মোনোফেজিকের ক্ষেত্রে হচ্ছে 360 জুল, আর বাইফেজিকে আমি বললাম যে 120 থেকে 200 জুল দেওয়া হয়। মোর ইউজড, কমপ্লিকেশন ইজ লেস ইন কেস অফ বাইফেজিক। এরপর আমরা মেডিকেশন দিয়ে দিলাম, ঠিক আছে, শকঅ্যাবেলের ক্ষেত্রে। তারপর কি দেব, তারপর হচ্ছে কনসিডার অ্যাডভান্সড এয়ারওয়ে ওয়েভফর্ম ক্যাপনোগ্রাফি, 1 সিটিটি ইজ ইন প্লেস, 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড ইকুয়ালস 10 ব্রিথ পার মিনিট উইথ কন্টিনিউয়াস চেস্ট কম্প্রেশন। তারপর আমরা অ্যাডভান্স এয়ারওয়েটা কনসিডার করব, যে হচ্ছে পেশেন্টের নিশ্চয়ই ব্রিদিংয়ে বা এয়ারওয়েতে কিছু প্রবলেম আছে, সেক্ষেত্রে অ্যাডভান্স এয়ারওয়ে দেবো, ইটি টিউব আমরা দিতে পারি। তারপর ওয়েভফর্ম ক্যাপনোগ্রাফিতে দেখব, তারপর ওখানেও আমরা অ্যাডভান্স এয়ারওয়েতে 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড দেবো, বা 10 ব্রিথস পার মিনিট দেবো উইথ কন্টিনিউয়াস চেস্ট কম্প্রেশন। থার্ড শক তারপর 200 জুল বাইফেজিকে দেবো। রিজিউম সিপিআর ইমিডিয়েটলি আফটার দ্য থার্ড শক, 5 সাইকেল অর 2 মিনিট। কনসিডার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, এরপর আমরা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগসও দিতে পারি, যেগুলো প্রায়োরিটিতে আমরা অ্যামিওডারনটা হচ্ছে দিয়ে থাকি, দ্যাট ইজ দ্য প্রায়োরিটি অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। এটা স্লো পুশ করি 300 mg once, then consider additional 150 mg আমরা তারপর অ্যাডিশনাল আরও 150 দিতে পারি, কিন্তু ইনিশিয়ালি আমরা 300 mg স্লো পুশ করি, ঠিক আছে। এরপর হচ্ছে লিডোকেন 1.1 to 1.5 mg পার কেজি ফার্স্ট ডোজে হচ্ছে 1 to 1.5 mg পার কেজি, দেন হচ্ছে 0.5 থেকে 0.7 mg পার কেজি সেকেন্ড ডোজ। এখানে অত ডোজটা ইম্পর্টেন্ট নয়, যেটা মনে রাখবে হচ্ছে অ্যামিওডারন আর লিডোকেন হচ্ছে আমরা দিয়ে থাকি। দেন হচ্ছে মেনটেন এসপিওটা মেনটেন করতে হবে কততে না, গ্রেটার দেন 92 to 98% O2 স্ট্যাট, ঠিক আছে। এই ইয়েতে আমরা হচ্ছে মেনটেন করবো এসপিও2টা। এটা মানে যেগুলো পড়লাম পরপর স্টেপগুলো, সেগুলো হচ্ছে শকঅ্যাবেল রিদিমের ক্ষেত্রে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে নন শকঅ্যাবেল রিদিম। নন শকঅ্যাবেল রিদিম আমরা কোথায় কোথায় পাবো, দ্যাট ইজ অ্যাসিস্টোল অ্যান্ড পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা নন শকঅ্যাবেল রিদিম হচ্ছে, এই দুটো হচ্ছে নন শকঅ্যাবেল রিদিম, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে আমরা কি কি স্টেপ নেবো সেটা দেখে নিই। ফার্স্টে হচ্ছে স্টার্ট সিপিআর, গিভ O2, অ্যাটাচ মনিটর অর ডিফিব্রিলেটর টু
টু আইডেন্টিফাই রিদিম। প্রথমে সিপিআর স্টার্ট করব, O2 দেব, তারপর হচ্ছে মনিটর ডিফিব্রিলেটর আমরা অ্যাটাচ করব। দেন আমরা দেখলাম যে এটা হচ্ছে নন শকেবল রিদিম। তাহলে প্রথমেই নন শকেবল রিদিমে সিপিআরটা আমরা কন্টিনিউ করব 5 সাইকেল or 2 minutes। দেন ওয়েন IVIO ইজ অ্যাভেলেবল, দ্যাট ইজ ইন্ট্রাভেনাস বা ইন্ট্রাঅসিয়াস রুটটা যখনই অ্যাভেলেবল হবে, তখন হচ্ছে আর্লি এপিনেফ্রিন বা হচ্ছে অ্যাড্রিনালিন 1 mg এভরি 3 to 5 minutes অ্যাডমিনিস্টার অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো নন শকেবল রিদিমের ক্ষেত্রে প্রায়োরিটি হচ্ছে মেডিসিন, ঠিক আছে। এপিনেফ্রিন 1 mg এভরি 3 to 5 minutes আমরা অ্যাডমিনিস্টার করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে কিন্তু ডোজটা ইম্পর্টেন্ট মনে রাখা, এপিনেফ্রিন 1 mg এভরি 3 to 5 minutes। দেন হচ্ছে সিপিআর 5 সাইকেল or 2 minutes। আর এটা আমরা এপিনেফ্রিনটা ডাইলিউশন কততে করি, 1:10,000 ডাইলিউশন আমরা নিই 10 ml, ঠিক আছে। কনসিডার অ্যাডভান্সড এয়ারওয়ে ইফ ব্যাগ অ্যান্ড মাস্ক ইনএফেক্টিভ। এরপর যদি ব্যাগ অ্যান্ড মাস্কটা ইনএফেক্টিভ হয়, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স এয়ারওয়ের দিকে কনসিডার করব। ভেন্টিলেটর রেট হচ্ছে 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড। মেনটেন SpO2 সেম 92 থেকে 98%। কনসিডার ট্রিটেবল কজেস অ্যান্ড ট্রিটমেন্ট, যেগুলো ট্রিটেবল কজ আছে আর ট্রিটমেন্ট আছে সেগুলো আমরা কনসিডার করব। দেন আমরা আসছি ডোজ অফ অ্যাট্রোপিন, দ্যাট ইজ ড্রাগ অফ চয়েস ইন কেস অফ ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে। ড্রাগ অফ চয়েস ইন ব্র্যাডিকার্ডিয়া অ্যাট্রোপিন, আমরা এটা আগেও পড়েছি যে অ্যাট্রোপিনটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার ড্রাগ অফ চয়েস ইন অ্যাডাল্ট ব্র্যাডিকার্ডিয়া। তো ডোজ অফ অ্যাট্রোপিনটা কত হয়, সিঙ্গেল ডোজ হচ্ছে 1 mg আর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 3 mg, মানে 3টে ডোজ আমরা ম্যাক্সিমাম দিতে পারি। এটা কিন্তু এখানে সিপিআরে কিন্তু আমরা অ্যাড্রিনালিন দেবো, এটা ও ক্ষেত্রে আমি বলিনি, হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে আমি বলছি যে অ্যাট্রোপিনের ডোজটা কত। অনেক সময় এটা কোশ্চেনে চলে আসে, ওই জন্য ইম্পর্ট্যান্ট পয়েন্টার হিসেবে এখানে আমি লিখে রেখেছি, ঠিক আছে। তো সিঙ্গেল ডোজ হচ্ছে আমরা 1 mg দেবো, আর ম্যাক্সিমাম কত, সেটা হচ্ছে 3 mg, 3টে ডোজ আমরা ম্যাক্সিমাম দিতে পারি। এরপর টোটাল IV ইনজেকশন 3 টাইমস এভরি 3 to 5 minutes ছাড়া ছাড়া আমরা হচ্ছে একটা করে ডোজ দেবো, আর ম্যাক্সিমাম 3 ডোজ মানে 3 টাইম আমরা দিতে পারি, ঠিক আছে। আর সিঙ্গেল ডোজে আমরা 1 mg দেবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। দেন ব্র্যাডিকার্ডিয়া কখন বলবো, লেস দ্যান 50 beats per minute অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এইজে, ঠিক আছে। সিমটোমেটিক হচ্ছে শক হবে, হাইপোটেনশন, ইসচেমিক চেস্ট পেন, মেন্টাল স্ট্যাটাস অল্টার, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এগুলো আমরা অলরেডি পড়েছি। অ্যাট্রোপিন ইজ গিভেন ইফ দ্য পেশেন্ট হ্যাজ সিমটোমেটিক এনি 1 out of 5 মানে এনি 1 out of 5 এগুলো যদি প্রেজেন্ট থাকে সিমটোমিক ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন দিই, মানে এই 5টার মধ্যে যে কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন দেবো। দেন আমরা আসছি ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া উইথ পালস, আমরা যেটা পড়ছিলাম যে হচ্ছে শকেবল রিদিম, যেটা পালসলেস ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এরপর ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া উইথ পালস থাকলে কি দেবো, আমরা হচ্ছে কার্ডিওভার্সন দেবো। আমরা আগের দিনও ইসিজিতে পড়েছি এই ব্যাপারটা, তো আজকেও একবার আমি বলে দিই যে হচ্ছে যদি পালস থাকে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার সাথে, তখন হচ্ছে আমরা অলওয়েজ কার্ডিওভার্সন দেবো, দ্যাট ইজ সিঙ্ক্রোনাইজ শক অর ডেলিভার্ড ইন QRS কমপ্লেক্সে আমরা ডেলিভার করি, ঠিক আছে। এখানে আমরা QRS কমপ্লেক্সে ডেলিভার করি, এক্স্যাক্টলি ওই আর ওয়েভের ওখানে জেনারেলি ডেলিভার করি। সেম মেশিন আছে, মানে কার্ডিওভার্সনটা ওই ডিফিব্রিলেটরের মতোই সেম একটা মেশিন, কিন্তু এখানে আমরা সিঙ্ক্রোনাইজড ওয়েতে দিচ্ছি, তার জন্য ওটা সিঙ্ক্রোনাইজ শক বা হচ্ছে কার্ডিওভার্সন। ফার্স্ট গিভ অ্যানালজেসিক, লোকাল অ্যানেস্থেশিয়া দিতে হয় কনসিয়াস পেশেন্ট যদি থাকে, ঠিক আছে। এই যে রিপোলারাইজেশন, এই পালস প্রেজেন্ট হিয়ার শক শুড নট বি গিভেন, আদারওয়াইজ পেশেন্ট উইল গো টু VF, মানে টি ওয়েভে কখনোই হচ্ছে আমরা, মানে টি ওয়েভে আমরা কখনোই শক দেবো না। তাছাড়া টি ওয়েভে দিয়ে দিলে হচ্ছে পেশেন্ট কিন্তু আবার খারাপ অবস্থায় মানে ভেন্টিকুলার ফিব্রিলেশনে চলে যেতে পারে, ওই জন্য এখানে একদম সিঙ্ক্রোনাইজড QRS কমপ্লেক্সেই দেওয়া হয়, ঠিক আছে। এরপর হচ্ছে ইনসাইড হসপিটাল আউটসাইড হসপিটাল কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, এটা একটা আছে যে অ্যাডাল্ট ইনসাইড হসপিটাল কার্ডিয়াক যে অ্যারেস্ট, ইনসাইড হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্টের যে পরপর যে স্টেপগুলো আছে, আর একটা হচ্ছে আউটসাইড হসপিটাল যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় সেগুলোর কিভাবে স্টেপগুলো আমরা ফলো করব, ঠিক আছে। এটা কিন্তু কোয়েশ্চেন আসে, ইমেজ বেস কোয়েশ্চেন আসতে পারে বা পরপর স্টেপ ওয়াইজও আসতে পারে, ঠিক আছে। প্রথমে হচ্ছে আর্লি রেকগনিশন অ্যান্ড প্রিভেনশন, যদি ইনসাইড হসপিটাল থাকে তাহলে আমরা ফার্স্টে রেকগনিশন অ্যান্ড প্রিভেনশন, আর্লি রেকগনিশন অ্যান্ড প্রিভেনশন। দেন হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য এমার্জেন্সি রেসপন্স, যেহেতু হসপিটালে আছে শুধুমাত্র এমার্জেন্সি রেসপন্সটাকে অ্যাক্টিভেট করতে হবে। দেন
হাই কোয়ালিটি সিপিআর দেবো, দেন হচ্ছে ডিফিব্রিলেশন, দেন পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার, দেন হচ্ছে রিকভারি। এরপর যদি আউটসাইড হসপিটাল হয় তখন ফার্স্টে এমার্জেন্সি রেসপন্সটা অ্যাক্টিভেট করা ফার্স্টেই খুব ইম্পর্টেন্ট। তখন কিন্তু আমরা যেহেতু বাইরে আছি তাহলে আগেই এমার্জেন্সিটা হচ্ছে অ্যাক্টিভেট করে দেবো। দেন হাই কোয়ালিটি সিপিআর, দেন হচ্ছে ডিফিব্রিলেটর, যদি এইডি মেশিন আমাদের অ্যাভেলেবেল থাকে, দেন হচ্ছে অ্যাডভান্স রিসাসিটেশন, মানে পাঠাবো তাকে হসপিটালে, দেন পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার, দেন হচ্ছে রিকভারি। ঠিক আছে, এই ডিফারেন্সগুলো আছে যেটা ইনসাইড হসপিটাল আউটসাইড হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট হলে হয়, এগুলো কিন্তু মাথায় রাখবে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে হাই কোয়ালিটি সিপিআর নিয়ে। ঠিক আছে, হাই কোয়ালিটি সিপিআর কী কী দিয়ে তৈরি সেগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো এখানে একটা কোয়েশ্চেন আছে, অল অফ দ্য কম্পোনেন্ট অফ হাই কোয়ালিটি সিপিআর এক্সেপ্ট প্রপার হ্যান্ড প্লেসমেন্ট ডিউরিং কম্প্রেশন, হাই ভেন্টিলেশন, মিনিমাম ইন্টারাপশন, অ্যালাউ চেস্ট রিকয়েল। তো এখানে আনসার হবে হাই ভেন্টিলেশন। হাই ভেন্টিলেশনটা কিন্তু হাই কোয়ালিটি সিপিআরের মধ্যে পড়ছে না। আমরা আসছি এটা ডেসক্রিপশনটা জানবো, এটা তো আমরা পড়লাম সিপিআরে। কার্ডিনাল সাইন অফ কার্ডিয়াক অ্যারেস্ট কি? আনরেসপন্সিভনেস, নো পালস অ্যান্ড নো ব্রিদিং। ঠিক আছে, মেডিকেশন ইন সিপিআর আমরা পড়েছি এপিনেফ্রিন, ড্রাগ অফ চয়েস। আর যদি আমরা সেটা ইটি টিউবে দিই তখন আমরা কত ডোজে দিই? 2 to 2.5 mg। ঠিক আছে, তাছাড়া আমরা ডোজটা 1 mg দিই, আমরা পড়েছি এভরি 3 to 5 মিনিট 1:10,000 ডাইলিউশনে। অ্যান্টি অ্যারেথমিক ড্রাগ অ্যামিওডারনটাও পড়লাম, স্লো প্রুফ 300 mg 5% ডেক্সট্রোজে আমরা ডাইলিউট করি। দেন হচ্ছে পালসাইড, এগুলো সব আমরা হচ্ছে পড়েছি। ঠিক আছে, ডেপথ আমরা ভালোভাবে এখানে লেখা আছে, আমরা অলরেডি পড়লাম। কমপ্লিকেশন যেটা বললাম যে গ্রেটার দেন যদি 6 সেন্টিমিটার, কমপ্লিকেশন কি হবে? রিফ্র্যাকচার আর লিভার ড্যামেজ। লিভারটা হচ্ছে মোস্ট কমন যেটা অর্গান ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। লট অফ প্রোটেক্ট নার্স, আর এটার ক্ষেত্রে মানে প্রোটেক্ট নার্সকে কোন লটা প্রোটেক্ট করে? দ্যাট ইজ দ্য গুড স্যামেরিটিয়ান ল। মানে যদি কমপ্লিকেশনও এরাইজ হয় নার্সকে কোন লটা প্রোটেক্ট করবে? দ্যাট ইজ দ্য গুড স্যামেরিটিয়ান ল। মানে নার্স হচ্ছে পেশেন্টের ভালোর জন্যই করছিল, এরপর কমপ্লিকেশন অনেক সময় অ্যারাইজ করে যায়, তো সেক্ষেত্রে যাতে লিগ্যাল কমপ্লিকেশন না হয়ে যায় সেক্ষেত্রে ওই লটা হচ্ছে নার্সদেরকে প্রোটেক্ট করে। এরপর কম্পোনেন্ট অফ হাই কোয়ালিটি সিপিআর যেটা বলছিলাম, 5টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে প্রোভাইড চেস্ট কম্প্রেশন অ্যাট অ্যাডিকুয়েট রেট অ্যান্ড ডেপথ। তাহলে চেস্ট কম্প্রেশনে অলওয়েজ আমরা অ্যাডিকুয়েট রেট আর ডেপথে দেবো। প্রপার হ্যান্ড প্লেসমেন্ট ডিউরিং কম্প্রেশন, হ্যান্ড প্লেসমেন্টটা প্রপার হতে হবে। অ্যালাউ চেস্ট রিকোয়েল, চেস্ট রিকোয়েলটা হচ্ছে অ্যালাউ করতে হবে। আর অ্যাভয়েড এক্সেসিভ ভেন্টিলেশন, এক্সেসিভ ভেন্টিলেশনটা কিন্তু অ্যাভয়েড করব। মিনিমাম ইন্টারাপশন দ্যাট ইজ লেস দ্যান 10 সেকেন্ড। আর হচ্ছে আমরা 10 সেকেন্ডের কম হচ্ছে মানে মিনিমাম ইন্টারাপশন, 10 সেকেন্ড কোনো ইন্টারাপশন আমরা করব না, যতটা মিনিমাম ইন্টারাপশন করা যায় সেটা দেখব। তাহলে এই 5টা হচ্ছে কম্পোনেন্ট অফ হাই কোয়ালিটি সিপিআর, খুব 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কোয়েশ্চেনে এসছে তো অবশ্যই মাথায় রাখবে। তাহলে আগের কোয়েশ্চেনটা একবার দেখে নিই। তাহলে এখানে লেখা ছিল প্রপার হ্যান্ড প্লেসমেন্ট, সেটা তো আমরা করব। মিনিমাম ইন্টারাপশন আমরা করব, অ্যালাউ চেস্ট রিকয়েল করব। হাই ভেন্টিলেশন কিন্তু কখনো দেব না, আমরা হচ্ছে অ্যাভয়েড করব এক্সেসিভ ভেন্টিলেশন। ঠিক আছে, কারণ কি SpO2টাও পড়লাম আমরা 92 থেকে 98-এর মতো রাখবো, যে অনেক বেশি ভেন্টিলেশন দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। এরপর আসছি যে হোয়াট উড ইউ ইমিডিয়েটলি ডু আফটার আইডেন্টিফিকেশন বাই ECG অফ পেশেন্ট গোয়িং ইনটু দ্য কার্ডিয়াক অ্যারেস্ট। তো প্রথমেই যখন যদি দেখি যে পেশেন্ট হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে যাচ্ছে, সেটার ECG দেখি, তো ফার্স্ট আমাদের প্রায়োরিটি কী হবে? দ্যাট ইজ গিভ চেস্ট কম্প্রেশন। এপিনেফ্রিন আছে, পালস আছে, চেক ফর ব্রিদিং আছে, এগুলো কিন্তু নয়। আমরা ECGতে দেখে নিয়েছি মানে হচ্ছে আমাদের সব জিনিসগুলো কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে, ECGতে যেহেতু দেখে নিয়েছি যে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেছে, তাহলে সেখানে আর পালস চেক করে আমাদের টাইম ওয়েস্ট করে লাভ নেই। ঠিক আছে, সেখানে আর আমাদেরকে এপিনেফ্রিন কখন দেবো? যখন হচ্ছে আমাদের নন শকেবল রিদিম থাকে, সেক্ষেত্রে আমরা এপিনেফ্রিন দেবো, কিন্তু সেটা আমাদেরকে দেখতে গেলে ECGটা ভালোভাবে দেখতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চেস্ট কম্প্রেশন স্টার্ট করে দেব। তো এখানে প্রায়োরিটিতে আনসার হবে গিভ চেস্ট কম্প্রেশন। ঠিক আছে, এরপর হচ্ছে CCPR যেটা হচ্ছে কার্ডিও পালমোনারি সেরিব্রাল রিসাসিটেশন, যেটা আমি আগেও বলছিলাম যে সেরিব্রাল রিসাসিটেশন, CCPR এর ফুল ফর্ম এটা। OACA যেটা আউটসাইড হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট, আমি মাত্র পড়ছিলাম যে সিনস্যাপটি, দেন রেসপন্সিভনেস, রুল আউট হাইপোগ্লাইসেমিয়া। রেসপন্সিভনেসে কিন্তু আমরা হাইপোগ্লাইসেমিয়াকে রুল আউট করব, কারণ কি অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার জন্য কিন্তু পেশেন্ট হচ্ছে কি বলে আনরেসপন্সিভ হয়ে যায়, সে হচ্ছে ফেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে,
ভার্বাল স্টিমুলেশন, ফিজিক্যাল স্টিমুলেশন করব, যে আরি ওকে দিয়ে নাম দিয়ে ডাকবো, বা যদি না তার নামটা জানি, আপনি কি শুনতে পাচ্ছেন, এইভাবে দিয়ে শোল্ডারে হচ্ছে আমরা নড়াবো, ঠিক আছে। দেন হচ্ছে অটোমেটেড, দেন অ্যাক্টিভিটি, এমার্জেন্সি, এগুলো আমরা পরপর পড়লাম, ঠিক আছে। দিয়ে সাউট ফর হেল্প, চেক ব্রিদিং অ্যান্ড পালস, ব্রিদিংটা আমরা ইন্সপেক্ট করি, পালসটা প্যালপেট করি, আনরেসপন্সিভ, পালস যদি প্রেজেন্ট থাকে, ব্রিদিং হচ্ছে অ্যাবসেন্ট থাকে, তখন আমরা রেস্কিউ ব্রিদিং দেবো, যেটা ফ্লো চার্টেও আমরা পড়লাম। অ্যাডাল্টের ক্ষেত্রে 10 ব্রিথ পার মিনিট, চাইল্ডে 20 to 30 ব্রিথ পার মিনিট। আনরেসপন্সিভ, পালসও অ্যাবসেন্ট, ব্রিদিংও অ্যাবসেন্ট, তাহলে তো সিপিআর লেস দেন 10 সেকেন্ডে। আনরেসপন্সিভ, ব্রিদিং প্রেজেন্ট, পালসও প্রেজেন্ট, তখন রিকভারি পজিশন দেবো, ঠিক আছে। যেটা পজিশনটা বললাম, লেফট ল্যাটেরাল, একটা হাত হচ্ছে পিছনে থাকবে আর একটা পা হচ্ছে সামনের দিকে এগিয়ে ফ্লেক্স থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে এসিএলএস, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট কি? রিকভারি পজিশন কেন দেওয়া হয়? কারণ কি, টু রিডিউস অ্যাসপিরেশন। সাইড ল্যাটারাল পজিশন দেওয়া মানে আমরা হচ্ছে অ্যাসপিরেশনটাকে রিডিউস করছি, যাতে করে পেশেন্টের এয়ারওয়েতে কোনো ব্লক না হয়ে যায়, ঠিক আছে। এসিএলএসটা হচ্ছে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। রিটার্ন, আরওএসির ফুল ফর্ম কি? রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন, অলরেডি পড়েছি। আফটার অ্যাচিভিং লস, পোস্ট কার্ডিয়াক কেয়ার করা হয়, যেটা হচ্ছে কোমাটোস পেশেন্টের ক্ষেত্রে। টার্গেটেড টেম্পারেচার মনিটরিং, কোমাটোস পেশেন্টের আমরা টার্গেটেড টেম্পারেচার মনিটরিং ফার্স্ট 24 আওয়ার্স আফটার অ্যাচিভিং লস কত টেম্পারেচার রাখতে হয়? দ্যাট ইজ 32 to 36 ডিগ্রি সেলসিয়াস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো রস অ্যাচিভ করার পরে যেটা টার্গেটেড টেম্পারেচার অফ 24 আওয়ার্স, দ্যাট ইজ 32 to 36 ডিগ্রি সেলসিয়াস। এরপর অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর, যেটা প্লেসমেন্টটা আমরা কোথায় করব? রাইট সাইডে 2 ICS বিলো দ্য ক্লেভিকেল, আর লেফট সাইডে 5 to 6 ICS মিড অ্যাক্সিলারি লাইন, মানে ইন্টারকস্টাল স্পেসের মিড অ্যাক্সিলারি লাইন বিলো নিপেল। এটা আমরা আগের দিনও পড়েছি। চাইল্ডে হচ্ছে অ্যান্টিরিয়র পস্টেরিয়র আমরা প্লেস করি, একটা অ্যান্টিরিয়রে একটা পস্টেরিয়র, কারণ কি চাইল্ডের ক্ষেত্রে এরিয়াটা অনেক ছোট, বাচ্চারা ছোট হয়, সেই জন্য আমরা একটা অ্যান্টিরিয়রে একটা পস্টেরিয়রে দিই। এরপর হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন উইথ পালস, যেটা আমরা কার্ডিও ভার্সন করব। মেডিকেশনটা হচ্ছে অ্যাডিনোসিন দেওয়া হয় সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে, আমরা আগের দিন পড়ছিলাম 6 mg 12 mg 6 12 12 ভাবে দেওয়া হয়। এটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে অ্যাডমিনিস্টার করতে হবে 20 ml NSA। আ ক্লায়েন্ট হু হ্যাজ বিন গিভেন CPR while transporting to the hospital through ambulance to hospital emergency department, what is the most effective way for the nurse to determine if the client has adequate oxygen? আমরা কিভাবে দেখব যে পেশেন্ট হচ্ছে adequate oxygen আছে কি না? প্রেজেন্স অফ পালস, পিউপিল আর ইকুয়ালি রিঅ্যাক্টিভ টু লাইট, নাকি মিউকাস মেমব্রেন আর পিঙ্ক, নাকি হচ্ছে SBP is 80 mm of Hg। তো আমরা পিউপিলটা দেখবো, ঠিক আছে। পিউপিলটা যদি ইকুয়ালি রিঅ্যাক্টিভ হয় তাহলে আমরা জানবো যে অক্সিজেনেশনটা ঠিকঠাক আছে। টু চেক ব্রেন ইজ ফাংশনিং অর রিসিভড O2 ইন ব্রেন, এটা চেক করার জন্য আমরা হচ্ছে পিউপিলটা দেখে থাকি। আর 4 to 6 মিনিট আমরা বলেছিলাম আমাদের হচ্ছে একদম গোল্ডেন টাইম, তাছাড়া ইরিভার্সিবল ব্রেন ডেথ হয়ে যেতে পারে। এরপর হচ্ছে মেম্বার্স অফ রিসাসিটেশন টিম হ্যাভ অ্যারাইভড অ্যাট আ পেশেন্ট বেডসাইড উইথ আ ডিফিব্রিলেটর, দ্য নার্স অ্যান্ড আ নার্সিং অ্যাসিস্ট্যান্ট আর পারফর্মিং CPR, হোয়াট শুড বি দ্য নার্স নেক্সট অ্যাকশন? স্টপ CPR টু অ্যাপ্লাই দ্য কন্ডাকশন প্যাডস অ্যান্ড অ্যানালাইজ দ্য রিদিম, মানে হচ্ছে একটা নার্স হচ্ছে সেই CPR পারফর্ম করছে, ঠিক আছে। এরপর যারা রিসাসিটেশনের মেম্বাররা আছে তারা হচ্ছে একটা ডিফিব্রিলেটর নিয়ে এসছে। এরপর হচ্ছে কি হচ্ছে তারপরের অ্যাকশনটা, নার্সের অ্যাকশনটা কি হবে? তো সিপিআরটা কি স্টপ করে দেবো, তারপরে রিদিমটা অ্যানালাইজ করব? কমপ্লিট দ্য ফুল মিনিট অফ CPR, দেন অ্যাপ্লাই দ্য কন্ডাকশন প্যাডস অ্যান্ড অ্যানালাইজ দ্য রিদিম, কন্টিনিউ উইথ CPR while the resuscitation team is applying the conduction pad and analyzing the rhythm, continue with rescue breathing while resuscitation team is applying the conduction pad। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? যে রেস্কিউ ব্রিদিংটা আমরা কন্টিনিউ করব, দেন যতক্ষণ রিসাসিটেশন টিম হচ্ছে কন্ডাকশন প্যাডটা অ্যাপ্লাই করছে। কারণ কি CPR আমরা কন্টিনিউ মানে করতে করতে তো আমরা ডিফিব্রিলেটরটা ওরকমভাবে দিতে পারি না, কারণ কি ডিফিব্রিলেটরটা আমরা চেস্টের ওই জায়গায় প্লেসমেন্ট করছি, তো সেই সময় কখনোই আমরা CPR কন্টিনিউ করতে পারি না, আর CPRটাকে স্টপ করে দেবো না, ঠিক আছে। আমরা কিন্তু ব্রিদিংটাকে কন্টিনিউ করব। আর এখানে বলেছে কন্টিনিউ উইথ CPR while the resuscitation team is applying conduction pad and analyzing the rhythm, তো অ্যানালাইজ রিদিমটা করা হবে না, তখন এটা কখনো এরকম করব না। তো ওই জন্য আমরা কি করব, যে রেস্কিউ ব্রিদিংটা কন্টিনিউ রাখবো, আর রিসাসিটেশন টিম যখন হচ্ছে কন্ডাকশন প্যাডগুলো অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার।
এরপর আছে ডিউরিং রেস্কিউ ব্রিদিং ইন সিপিআর দ্য ভিকটিম উইল এক্সহেল বাই নর্মাল রিল্যাক্সেশন অফ দ্য চেস্ট, মানে রেস্কিউ ব্রিদিংয়ের সময় ভিকটিম হচ্ছে কিভাবে এক্সহেল করবে, নর্মাল রিল্যাক্সেশন অফ দ্য চেস্ট। যেহেতু এটা একটা প্যাসিভ প্রসেস এক্সহেলেশনটা, ওই জন্য ব্রিদিংটা আমরা দেবো, কিন্তু এক্সহেলেশনটা সে কিন্তু নর্মাল যেরকম চেস্টের রিল্যাক্সেশন হবে সে নিজে নিজেই প্যাসিভলি ওটা হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ রিভার্সিবল কজ অফ অ্যাডাল্ট কার্ডিয়াক অ্যারেস্ট। এরপর আমাদের অ্যাডাল্ট কার্ডিয়াক অ্যারেস্টের কিছু রিভার্সিবল কজ আছে। ঠিক আছে, তো কোনটা বলেছে নয়, হাইপক্সিয়া, অ্যাসিডোসিস, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া। তো এখানে হাইপোক্যালসিমিয়াটা নয়, আমরা ডেসক্রিপশনে পড়বো কেন নয়। আচ্ছা, 3টে শক দেওয়া হয়, আমরা আগেও পড়ছিলাম যে 3টে শক পরপর দেওয়া হয়, তখন আমরা দেখব যে রক্সটা হয়েছে কিনা, মানে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হয়েছে কিনা ডিউ টু ভেরিয়াস। এরপর রক্স যদি না হয়েছে তার মানে ধরবো অনেকগুলো কারণের জন্য হচ্ছে রিটার্ন হচ্ছে না সার্কুলেশনটা, সেটা আমরা 5H 5T দিয়ে মনে রাখবো, যেটা আমরা এখানে পড়বো। ঠিক আছে, এরপর কি অ্যাডভান্স এয়ারওয়ে ইটিটি, CO2টা আমরা মেজার করি, ইটি টিউবে ওই যেটা অ্যান্ডোটেকিয়াল টিউবে CO2টা আমরা মেজার করি। ঠিক আছে, CO2 ফুল ফর্ম হচ্ছে এন টাইডাল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এন টাইডাল কার্বন ডাইঅক্সাইডটা আমরা হচ্ছে চেক করি, যদি লেস দেন 10 mm অফ Hg আফটার 20 মিনিট অফ সিপিআর, তাহলে দেয়ার ইজ আ লেস চান্স টু অ্যাচিভ রস্ক। যদি দেখি যে 10-এর থেকে কম আছে, ঠিক আছে, তাহলে জানবো যে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন আসার চান্স খুব কম, সেক্ষেত্রে আমরা সিপিআর স্টপ করে দেবো। ঠিক আছে, এরপর 3টে শক আমরা হচ্ছে দিয়ে থাকি। ঠিক আছে, নর্মালি যেটা বললাম। এরপর যেটা মেনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 5H আর 5Tটা, মানে ওই কেন রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হচ্ছে না, সেগুলোর তো কোনো রিজন থাকবে, তাছাড়া তো সার্কুলেশনটা ঘুরে যাওয়ার কথা, তাছাড়া সব ঠিকঠাক হয়ে গেলে হচ্ছে আমাদের সার্কুলেশন ফিরে আসার কথা, পেশেন্ট হচ্ছে ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু রিটার্ন অফ সার্কুলেশন স্পন্টেনিয়াস সার্কুলেশন হচ্ছে না। সেক্ষেত্রে কেন হচ্ছে না, কারণ কি হচ্ছে 5H 5T এর জন্য। এরপর এইজের মধ্যে কি কি আছে, 5H-এর মধ্যে হাইপক্সিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইড্রোজেন আয়ন, হাইপোভলিমিয়া, হাইপোথার্মিয়া। অ্যান্ড 5T এর মধ্যে কি আছে, টেনশন নিউমোথোরাক্স, কার্ডিয়াক ট্যাম্পোনেট, টক্সিন, কোরোনারি থ্রম্বোসিস, পালমোনারি থ্রম্বোসিস। তাহলে এই পাঁচটা জিনিস আমাদেরকে, এই 10টা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে হাইপক্সিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইড্রোজেন আয়ন যেটা হচ্ছে অ্যাসিডোসিস, হাইপোভলিমিয়া, হাইপোথার্মিয়া। আর 5Tটা মনে রাখা সহজ, দুটো থ্রম্বোসিস আছে, একটা হচ্ছে কোরোনারি থ্রম্বোসিস, পালমোনারি থ্রম্বোসিস, আর হচ্ছে একটা টক্সিন, আর কার্ডিয়াক ট্যাম্পোনেট, আর টেনশন নিউমোথোরাক্স। ঠিক আছে, এটা হচ্ছে 5T। তাহলে আমরা যে কোশ্চেনটা পড়লাম যে কোনটার জন্য হচ্ছে আর কোনটা একটা রিভার্সিবল কজ নয় অফ অ্যাডাল্ট কার্ডিয়াক অ্যারেস্ট, দ্যাট ইজ দ্য হাইপোক্যালসিমিয়া। বাকিগুলো কিন্তু রিভার্সিবল কজ, হাইপক্সিয়া, অ্যাসিডোসিস, হাইপোক্যালিমিয়া, মানে এই 5H 5Tটা হচ্ছে আমাদের রিভার্সিবল কজ। যে এখানে তোমরা দেখতে পাবে যে হচ্ছে অ্যাডাল্ট পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার অ্যালগোরিদম, এই যে রক্সটা অবটেন্ড হয়েছে, মানে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হচ্ছে অবটেন হয়েছে। ঠিক আছে, তখন ম্যানেজ এয়ারওয়ে, আর্লি প্লেসমেন্ট অফ এন্ডোট্রেকিয়াল টিউব, ম্যানেজ রেসপিরেটরি প্যারামিটার্স, স্টার্ট 10 ব্রিথস পার মিনিট, SpO2 92 থেকে 98 থাকে যেটা পড়লাম, PCO2টা হচ্ছে 35 থেকে 45 mm অফ Hg থাকে, ম্যানেজ হেমোডাইনামিক প্যারামিটার, সিস্টোলিক ব্লাড প্রেসার গ্রেটার দেন 90 mm থাকে, আর মিন আর্টেরিয়াল প্রেসারটা গ্রেটার দেন 65 mm অফ Hg থাকে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেবিলাইজেশন ফেজ। এরপর হচ্ছে অবটেন 12 লিড ECG আমরা অবটেন করব, কনসিডার ফর এমার্জেন্সি কার্ডিয়াক ইন্টারভেনশন ইফ ST EMI প্রেজেন্ট, মানে যেটা আমরা পড়ছিলাম যে ST এলিভেশন EMI যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এমার্জেন্ট কার্ডিয়াক ইন্টারভেনশন করব, আনস্টেবল যদি কার্ডিওজেনিক শক হয় বা হচ্ছে মেকানিক্যাল সার্কুলেশন সাপোর্ট যদি রিকোয়ার্ড হয় সেক্ষেত্রেও আমরা এমার্জেন্ট কার্ডিয়াক ইন্টারভেনশন করব। এরপর ফলোজ কমান্ড, যদি পেশেন্ট হচ্ছে কমান্ড ফলো করছে তাহলে ইফ ইয়েস দেন হচ্ছে সেই অ্যাওয়েক আছে, আদার ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট আমরা কন্টিনিউ করব। যদি সে কমান্ডটা ফলো করতে পারছে না তাহলে সে কমাটোস হয়ে গেছে। TTM মানে হচ্ছে যেটা আমাদের টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট, অবটেন ব্রেন সিটি, ECG মনিটরিং, আদার ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে আমরা পরপর করব। এরপর দুটোর ক্ষেত্রে যদি অ্যাওয়েক থাকে সেক্ষেত্রেও আমরা, আর যদি কোমাটোস হয়ে যায় সেক্ষেত্রেও পরপর আমরা করে পরে দেখব। ইভ্যালুয়েট অ্যান্ড ট্রিট র্যাপিডলি রিভার্সিবল ইটিওলজিস, ইনভলভ এক্সপার্ট কনসালটেশন ফর কন্টিনিউড ম্যানেজমেন্ট। যেগুলো রিভার্সিবল ইটিওলজিগুলো আছে সেগুলো আমরা ট্রিট করব, ইভ্যালুয়েট করব, মানে ওই 5H 5Tটা যেটা বললাম
সেগুলো আমরা ইভ্যালুয়েট করব যে কেন হচ্ছে এবং সেগুলোকে ট্রিট করব, ঠিক আছে। এটা হচ্ছে কন্টিনিউড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডিশনাল এমার্জেন্ট অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এরপর এই সাইডে দেখো ইনিশিয়াল স্টেবিলাইজেশন ফেজে রিসাসিটেশন ইজ অনগোয়িং ডিউরিং দ্য পোস্ট রস্ক ফেজ অ্যান্ড মেনি অফ দিস অ্যাক্টিভিটিস ক্যান অকার concurrently. However, if prioritization is necessary, follow these steps. Airway management always priority. Waveform capnography or capnometry to confirm and monitor endotracheal tube placement. আমরা ওয়েভফর্ম ক্যাপনোগ্রাফি দিয়ে অলওয়েজ হচ্ছে বা ক্যাপনোমেট্রি বলে থাকি, সেটা হচ্ছে আমাদের ইটি টিউব প্লেসমেন্টটা ঠিক হয়েছে কিনা সেটার কনফার্মেটরি আমরা কি করে বুঝতে পারি, ওয়েভফর্ম ক্যাপনোগ্রাফি দেখে, ঠিক আছে। ম্যানেজ রেসপিরেটরি প্যারামিটার্স, টাইট্রেট FiO2 ফর SpO2 92 থেকে 98%, স্টার্ট 10 ব্রিথ পার মিনিট, টাইট্রেট টু PaCO2 অফ 35 to 45 mmHg. ম্যানেজ হেমোডাইনামিক প্যারামিটার্স, অ্যাডমিনিস্টার ক্রিস্টালয়েড অর ভ্যাসোপ্রেসার অর আয়োনোট্রোপ ফর গোল সিস্টোলিক ব্লাড প্রেসার, যেটা পড়লাম গ্রেটার দেন 90 mm of Hg, আর মিন আর্টেরিয়াল প্রেশারটা হচ্ছে গ্রেটার দেন 65 mm of Hg। এরপর হচ্ছে কন্টিনিউড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডিশনাল এমার্জেন্ট অ্যাক্টিভিটিস। দিস ইভ্যালুয়েশন শুড বি ডান কনকারেন্টলি সো দ্যাট ডিসিশন অন টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট TTM রিসিভ হাই প্রায়োরিটি অ্যাজ কার্ডিয়াক ইন্টারভেনশন। এমার্জেন্ট কার্ডিয়াক ইন্টারভেনশন কি, আর্লি ইভ্যালুয়েশন অফ 12 লিড ECG, যেটা আমরা পড়লাম, কনসিডার হেমোডাইনামিক ফর ডিসিশন অন কার্ডিয়াক ইন্টারভেনশন। দেন TTM যেটা বলছিলাম, ইফ পেশেন্ট ইজ নট ফলোয়িং কমান্ড, মানে হচ্ছে সে কোমাটোজ হয়ে গেছে, তখন হচ্ছে স্টার্ট TTM as soon as possible. Begin at 32 to 36 ডিগ্রি ফর 24 আওয়ার্স, যেটা আমি আগেও বললাম যে হচ্ছে 32 থেকে 36 ডিগ্রি হচ্ছে টেম্পারেচারটা মেনটেন করতে হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফর 24 আওয়ার্স বাই ইউজিং আ কুলিং ডিভাইস উইথ ফিডব্যাক লুপ। আদার ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট, কন্টিনিউয়াসলি মনিটর কোর টেম্পারেচার, ইসোফেজিয়া, রেক্টাল বা ব্ল্যাডার, এগুলো হচ্ছে আমাদের কোর টেম্পারেচার। দেন হচ্ছে মেনটেন নর্মোক্সিয়া, নর্মোক্যাপনিয়া, ইউগ্লাইসেমিয়া, মানে সব কিছু নর্মালটা মেনটেন করতে হবে আমাদের, যাতে হচ্ছে অক্সিজেনটা লেভেলটা নর্মাল থাকে, যেটা হচ্ছে নর্মোক্সিয়া। এরপর হচ্ছে যাতে করে CO2 লেভেলটা নর্মাল থাকে, দ্যাট ইজ নর্মোক্যাপনিয়া। আর ইউগ্লাইসেমিয়া মানে আমাদের গ্লুকোজ লেভেলটা যাতে নর্মাল থাকে। প্রোভাইড কন্টিনিউয়াস অন ইন্টারমিটেন্ট ইলেকট্রোএনসেফালোগ্রাম, EEG মনিটরিংটাও আমরা করতে পারি ইন কেস অফ কোমাটোস পেশেন্ট। প্রোভাইড লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন। আর 5H 5T যেটা পড়লাম, হাইপক্সিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইড্রোজেনাল অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া আর হাইপারক্যালেমিয়া, হাইপোথার্মিয়া, আর T থেকে টেনশন, নিউমোথোরাক্স, ট্যাম্পোনেট, টক্সিন, থ্রম্বোসিস, আর পালমোনারি থ্রম্বোসিস অ্যান্ড দ্য কোরোনারি থ্রম্বোসিস, ঠিক আছে। তো এগুলো হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট অ্যাডাল্ট CPR, ঠিক আছে। এরপর আমরা যেটা আসবো, যেটা হচ্ছে নিওনেটাল রিসাসিটেশনে, এরপর আমরা পড়বো। ওকে, সো নিওনেটালটা দেখার আগে আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আগে জিনিসগুলো জেনে নিই, দেন আমরা ছকে আসবো, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো ফার্স্টলি নিওনেটাল রিসাসিটেশন, বার্থ হলো, তারপর দেখি যদি O2টা ডিপ্রাইভড হয়েছে তাহলে র্যাপিড ব্রিদিং দেওয়া হয়। প্রাইমারি অ্যাপনিয়া, যেটা ইরেগুলার ব্রিদিং, ট্যাকটাইল স্টিমুলেশন তখন দেওয়া হয় প্রাইমারি অ্যাপনিয়া হলে, ঠিক আছে। তাহলে বাচ্চাটা সঙ্গে সঙ্গে ক্রাই করে, ক্রাই ইমিডিয়েটলি। প্রাইমারি অ্যাপনিয়াতে হচ্ছে বাচ্চাটা ক্রাই করে না, দিয়ে ট্যাকটাইল স্টিমুলেশন দেওয়ার পরে বাচ্চাটা ক্রাই করে। এরপর এখানে হচ্ছে হার্ট রেট ডিক্রিজ হয়ে যায়, নিউরো মাস্কুলার টোনটা ডিক্রিজ হয়ে যায়, BP নর্মাল। সেকেন্ডারি অ্যাপনিয়ায় যদি চলে যায় সেক্ষেত্রে হচ্ছে PPV, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন আমরা দিয়ে থাকি, এক্ষেত্রে হার্ট রেট ডিক্রিজ হয়ে যায়, দেন ফ্ল্যাসিড, আর BPটাও ডিক্রিজ হয়ে যাচ্ছে। প্রোভাইড চেস্ট কম্প্রেশন অর IV মেডিসিন, মানে সব যদি তারপর ডিক্রিজ হয়ে যায় তখন আমরা IV মেডিসিন আর চেস্ট কম্প্রেশন দিতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে হাউ টু প্রিপেয়ার নিউবর্ন কেয়ার কর্নার, রেডিয়ান ওয়ার্মার অন করে রাখতে হবে, দুটো প্রি ওয়ার্মড সিট রাখতে হবে, স্টেরাইল কর্ড ক্ল্যাম্প, সার্জিক্যাল ব্লেড, ভিটামিন কি প্রিফিল্ড, শোল্ডার রোল, মানে এগুলো নর্মাল নিউবর্ন কেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে প্রিপেয়ার থাকি। সাকশনিং মেশিনটা ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে, ঠিক আছে, কারণ কি ইমিডিয়েটলি বার্থের পরে হতেই পারে যে কোনো নিউবর্ন হচ্ছে সাকশন দরকার আছে, তার সিক্রিশনে হচ্ছে একদম ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে সাকশন দরকার হতে পারে, ওই জন্য সাকশনিং মেশিনটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা সবসময় চেক করে রাখতে হবে। সাকশনিং ক্যাথেটার 12 to 14 ফ্রেঞ্চ, 8 ফ্রেঞ্চ ইউজ করা হয় জেনারেলি। আম্বো ব্যাগ হচ্ছে আম্বো ব্যাগ প্লাস মাস্ক, ইটি টিউব ও ল্যারিঙ্গোস্কোপ, ইনজেকশন অ্যাড্রিনালিন, আর হচ্ছে IV লাইন, UV লাইন যেটা হচ্ছে আম্বেলিক্যাল ভেইন, প্রেফার্ড মোড টু গিভ IV মেডিকেশন, ঠিক
আছে, সেটা হচ্ছে আম্বিলিক্যাল ভেন দিয়ে আমরা হচ্ছে দিয়ে থাকি। তাহলে এগুলো সব রেডি রাখতে হবে, কারণ কি আমরা ধরে থাকি কোনো বাচ্চা হচ্ছে ইমিডিয়েটলি, এগুলো তো আমরা দেখলাম যে বাচ্চার রিসাসিটেশন দরকার, তখন ইমিডিয়েটলি আমরা এগুলো সব করতে পারবো না। ওই জন্য অলওয়েজ হচ্ছে নিউবর্ন যে কেয়ার ইউনিটে ওগুলো সব রেডি থাকি পাশাপাশি। তো যে বাচ্চা ভালো থাকলো ঠিক আছে, নর্মাল রুটিন কেয়ার করে দিলাম। যে বাচ্চা একটু খারাপ আছে বা হচ্ছে যাকে দরকার আছে রিসাসিটেশনে, তাদের ক্ষেত্রে এগুলো যাতে ইমিডিয়েটলি আমরা ইউজ করতে পারি। নিউবর্ন ডোন্ট ক্রাই ইমিডিয়েটলি আফটার বার্থ, উইল ইউ গিভ ডিলেড কর্ড ক্যাম্পিং? তখন কিন্তু কর্ড ক্যাম্পিং ডিলেড করা হয় না, কর্ড মিল্কিং ফলোড বাই ইমিডিয়েট কর্ড ক্যাম্পিং। সেক্ষেত্রে আমরা কর্ড মিল্কিং করে ইমিডিয়েট কর্ড ক্ল্যাম্প করে নিই, ঠিক আছে, যখনই দেখছি যে আমরা নিউবর্ন ক্রাই করছে না সেক্ষেত্রে। তাছাড়া অলওয়েজ ডিলেড কর্ড ক্যাম্পিং। এরপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু বি আস্কড বিফোর ডেলিভারি। ডেলিভারির আগে আমরা কী কী কোয়েশ্চেন আগেই মাদারের কাছে জেনে নেবো। জেস্টেশন কি, টার্ম অর প্রিটার্ম, মানে বাচ্চাটা টার্ম না প্রিটার্ম সেটা দেখে নেবো। বিকোনিয়াম স্টেন ইয়াস অর নো, অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা দেখে আমরা হচ্ছে বুঝতে পারবো যে ইট ইজ মেকোনিয়াম স্টেন্ড অর নট। দেন হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি অর টুইন প্রেগনেন্সি, অবস্টেটিক হিস্ট্রি থেকে পাবো। দেন হচ্ছে অ্যাম্বিলিক্যাল কর্ড ম্যানেজমেন্ট প্ল্যান, 30 to 60 সেকেন্ড ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করবো। ইনভেস্টিগেশন RH নেগেটিভের ক্ষেত্রে ডাইরেক্ট কুম টেস্ট, ব্লাড গ্রুপ, সেরাম বিলিরুবিন আর থাইরয়েড প্রোফাইল, এগুলো সব হচ্ছে আমরা হিস্ট্রি নিয়ে রাখবো, ঠিক আছে। এরপর আমরা আসছি যে হচ্ছে বার্থ হলো, ঠিক আছে, বেবিটার। এরপর হচ্ছে ক্রাই করলো, নর্মালি ক্রাই করে নিল, তাহলে রুটিন কেয়ারে আমরা চলে যাব। রুটিন কেয়ারে কী কী, ড্রাই অ্যান্ড ওয়ার্ম, বাচ্চাটাকে ড্রাই আর ওয়ার্ম করবো, কর্ড ক্যাম্পিং করবো, ভিটামিন K IM ইঞ্জেকশন দেবো, প্লেস দ্য বেবি টু মাদার্স অ্যাবডোমেনে সে ক্রলিং করে করে যাবে। তো ক্রলিং করলে বেনিফিটটা কি হয় না, হচ্ছে ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশ হয়, ঠিক আছে, ওই জন্য ইমিডিয়েটলি মাদারের অ্যাবডোমেনে রেখে দেওয়া হয়। এগুলো হচ্ছে রুটিন কেয়ার যদি বাচ্চাটা ক্রাই করে, ঠিক আছে। এরপর যদি এখানে দেখো যে হচ্ছে বার্থের পরে টার্ন, ক্রাই, টোন, তাহলে রুটিন কেয়ার আমরা দিলাম। এরপর হচ্ছে ইনিশিয়াল স্টেপ আমরা পড়লাম যে ওয়ার্ম আর ড্রাই করব, ঠিক আছে। এরপর PSSR মানে পজিশনিং, সাকশনিং, ইফ রিকোয়ার, স্টিমুলেট আর রিপোজিশন। মানে প্রথমে হচ্ছে আমরা PSSR দেখবো, মানে পজিশনিং দিলাম, সাকশনিং করলাম যদি দরকার হয়। সব বাচ্চাকে কিন্তু সাকশনিং করার দরকার হয় না, যে বাচ্চার দরকার হয়, যার সিক্রিশন খুব আছে, সেই বাচ্চার ক্ষেত্রে সাকশনিং দরকার হয়। দেন হচ্ছে স্টিমুলেট করবো, আইদার আমরা পাটা ওরকম টোকা মেরে করতে পারি বা হচ্ছে আমরা ব্যাক রাব করে স্টিমুলেট করতে পারি, ঠিক আছে। স্টিমুলেট করার পরে হচ্ছে রিপোজিশন করব, বাচ্চাকে আমরা রিপোজিশন হচ্ছে দিই। এরপরেও এগুলো করার পরেও মানে PSSR করার পরেও হচ্ছে চাইল্ডটা হচ্ছে কাঁদছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, হার্ট রেটটা চেক করব। 6 সেকেন্ড আমরা হার্ট রেট চেক করে ইন্টু 10 করে দেবো, তাহলে 60 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য আমরা হার্ট রেটটা পেয়ে যাব। এরপর যদি হার্ট রেটটা গ্রেটার দেন 100 বিটস পার মিনিট থাকে, তাহলে হচ্ছে লেবার ব্রিদিং থাকে, পারসিস্টেন্ট সাইনোসিস থাকে, সেক্ষেত্রে পজিশন সাকশনিং করব, মানে পজিশন দেব বাচ্চাকে বা সাকশনিং করব। CPAP হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, সাপ্লিমেন্টাল O2 আর SpO2 মনিটর, এই 3টে জিনিস আমরা হচ্ছে করব, ঠিক আছে। আর যদি হার্ট রেটটা লেস দেন 100 পার মিনিট থাকে, তখন অর অ্যাপনিয়া থাকে বা গ্যাসপিং থাকে, সেক্ষেত্রেও আমরা PPV পজিটিভ প্রেসার ভেন্টিলেশন আর হচ্ছে SpO2 মনিটর আর ECG মনিটর, এগুলো হচ্ছে আমরা করব যদি হার্ট রেটটা লেস দেন 100 পার মিনিট হয়। এরপরে আমি এখানে একটা জিনিস বলি, যেটা হচ্ছে এই পুরো যে স্টেপটা সেটা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে আমরা করব। মানে ইনিশিয়াল স্টেপগুলো 1 করলাম, পজিশনিং, সাকশনিং, স্টিমুলার, রিপোজিশন, এগুলো 30 সেকেন্ডের মধ্যে করলাম। দিয়ে হচ্ছে চাইল্ডটা যদি না ক্রাই করে হার্ট রেটটা চেক করলাম, দিয়ে হার্ট রেটটা যদি বেশি থাকে 100 বিটস পার মিনিটে, সেক্ষেত্রে নর্মালি আমরা পজিশন, সাকশনিং, CPAP, সাপ্লিমেন্টাল O2, SpO2 মনিটর এগুলো করে পোস্ট রিসাসিটেশন কেয়ারে চাইল্ডকে পাঠিয়ে দিলাম। আর যদি লেস দ্যান 100 পার মিনিট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা PPV, SpO2 মনিটর আর ECG মনিটর এগুলো দিলাম। তো এই পুরো জিনিসটা হচ্ছে আমরা 30 সেকেন্ডের মধ্যে করব। তাহলে এই পুরো যেটা পড়লাম ইনিশিয়াল স্টেপ প্লাস এই স্টেপটা পুরোটা 1 মিনিট, এটা হচ্ছে আমাদের গোল্ডেন 1 মিনিট। দিস 1 মিনিট ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন 1 মিনিট, ঠিক আছে।
এরপর পজিশনিংয়ে আমরা পড়ি যে কি পজিশন দেওয়া হয়। নেক ইজ স্লাইটলি এক্সটেন্ডেড স্নিফিং পজিশন, মানে হচ্ছে বাচ্চাকে স্নিফিং পজিশন দেওয়া হয়। নেকটা হচ্ছে স্লাইটলি এক্সটেন্ডেড থাকবে। এখানে বেনিফিটটা কি, পস্টেরিয়ার ফ্যারিংস, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া আর ইন ওয়ান লাইন, মানে ফ্যারিংস, ল্যারিংস আর ট্র্যাকিয়া একটা লাইনে যাতে আসে, এয়ারওয়েটা একদম ক্লিয়ার হয়, ওই জন্য এই পজিশনটা দেওয়া হয়। কিভাবে দেওয়া হয়, একটা শোল্ডার লোড হচ্ছে পেশেন্ট বলছি নিউবর্নের পিছনে ওই শোল্ডারে একটা শোল্ডার রোল দিয়ে দেওয়া হয় যাতে করে একটু হেডটা এক্সটেনশন হয়, ঠিক আছে। দেন হচ্ছে সাকশনিং, অল বেবিজ ডোন্ট রিকোয়ার সাকশনিং, যেটা বললাম। সাকশনিং যদি দরকার হয় তাহলে কোনটা আগে সাকশন করব, মাউথ দেন হচ্ছে নোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলওয়েজ মাউথ আগে সাকশন করব দেন নোজ। এটা কিভাবে মনে রাখতে পারো, এমটা এনের আগে আসে, তাহলে মাউথ দেন হচ্ছে নোজ, টু প্রিভেন্ট রিজার্জিটেশন। টার্ম বেবির ক্ষেত্রে 12 to 14 ফ্রেঞ্চ, 10 ফ্রেঞ্চ আমরা নিতে পারি। প্রিটার্মের ক্ষেত্রে হচ্ছে 6 to 8 ফ্রেঞ্চ আমরা নিতে পারি। প্রেসার হচ্ছে 80 mm অফ Hg পার 100 সেন্টিমিটার অফ H2O। নোজ এরপর কতটা হচ্ছে আমরা ইনসার্ট করব এই ক্যাথেটারটা, ঠিক আছে, সাকশন যে ক্যাথেটারটা কতটা ইনসার্ট করব। নোজে হচ্ছে আপ টু 3 সেন্টিমিটার ইনসার্ট করা হয়, আর মাউথে হচ্ছে আপ টু 5 সেন্টিমিটার ইনসার্ট করা হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোজে আপ টু 3 সেন্টিমিটার অ্যান্ড মাউথে হচ্ছে আপ টু 5 সেন্টিমিটার। ইফ ইনসার্টেড মোর ক্যাথেটার গোজ ডিপ, আর যদি বেশি ইনসার্ট করে দিই, ক্যাথেটার অনেক বেশি ডিপে চলে যায়, তাহলে হচ্ছে ভেগাল নার্ভ স্টিমুলেশন হয়। ভেগাল নার্ভ স্টিমুলেশন হলেই আমরা কি পড়েছি, যে হচ্ছে অলওয়েজ ব্র্যাডিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, অ্যাপনিয়া হবে, ঠিক আছে। তাহলে আমরা বেশি যাতে ইনসার্ট না হয় সেটা দেখব। এরপর হচ্ছে ড্রাই অ্যান্ড স্টিমুলেশন, যেটা আমরা মানে এই পয়েন্টগুলোই পরপর পড়ছি। পজিশনিং পড়লাম, সাকশনিং পড়লাম, এরপর ড্রাই অ্যান্ড স্টিমুলেশনের পয়েন্টটা পড়ছি, ঠিক আছে। ড্রাই অ্যান্ড স্টিমুলেশন মানে টিকলিং অন দ্য সোল, ফ্লিকারিং, আমি যেটা বললাম পায়ে হচ্ছে টোকা মারবো, অ্যান্ড রাবিং দ্য ব্যাগটা হচ্ছে রাব করতে পারি। লেফট ল্যাটারাল পজিশনে বাচ্চাটাকে দিয়ে ব্যাগটা হচ্ছে রাব করলাম। টু ডিক্রিজ দ্য চান্স অফ অ্যাসপিরেশন, লেফট ল্যাটারাল পজিশন কেন দেওয়া হয়, কারণ কি অ্যাসপিরেশনের চান্সটা কম হয়। কেন লেফট ল্যাটারাল পজিশন দেওয়া হয়, আগে আমরা রেসপিরেটরিতে মনে করো আমরা কি পড়েছিলাম, যে রাইটটা হচ্ছে স্ট্রেট অ্যান্ড শর্ট হয়, রাইটের যে ট্যাকিয়া, রাইট যে ব্রঙ্কাসে ভাগ হয়, রাইটটা হচ্ছে শর্ট আর স্ট্রেট হয়, তাহলে আর লেফটটা হচ্ছে লঙ্গার অ্যান্ড কার্ভড হয়, ঠিক আছে। তাহলে লেফটে দিলে হচ্ছে অ্যাসপিরেশনের চান্সটা অনেকটা কম হবে, বেরাস রাইটে দিলে ওটা তো একদম ডাইরেক্ট স্ট্রেট আর শর্ট, তাহলে অ্যাসপিরেশনের চান্সটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, ওই জন্য লেফট ল্যাটারাল দেওয়া হয়। এরপর রিপোজিশন করতে হবে। রিপোজিশন আমরা কি দেবো, স্নিফিং পজিশন, যেটা পড়লাম। আর সিপ্যাপ মানে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, ঠিক আছে, এটা আমরা অলরেডি পড়লাম। দেন হচ্ছে হার্ট রেট চেক ফর 6 সেকেন্ড অর 5 সেকেন্ড, তারপর আমরা 6 সেকেন্ড চেক করে ইন্টু 10 করে 60 সেকেন্ডের বা 1 মিনিটের হার্ট রেটটা বের করে নিই, কারণ কি এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না। একদম যদি 1 মিনিট ধরে চেক করি তখন তো মানে বাচ্চাটা মারাই যাবে, তাই না, ওই জন্য আমরা যতটা কম টাইমে করা যায় সেটা করব। 6 সেকেন্ড চেক করে মাল্টিপ্লাইড ইন্টু 10 করবো। কিসে চেক করব, স্টেথোস্কোপে আম্বেলিক্যাল পালসেশনটা আমরা দেখতে পারি, এটা হচ্ছে প্রেফার্ড। আম্বেলিকাসে আমরা পালসেশন দেখতে পারি, আর হচ্ছে ব্র্যাকিয়াল পালস। তাছাড়া হচ্ছে আমরা স্টেথোস্কোপে হচ্ছে আমরা চেক করব এপিক্যাল পালসটা, ঠিক আছে। এরপর তাহলে এটা 30 সেকেন্ড আর 30 সেকেন্ড টোটাল 1 মিনিট হলো, ঠিক আছে। এরপর নেক্সট স্টেপ, 30 সেকেন্ড আমরা ধরো পিপিভি দিলাম, ঠিক আছে। হার্ট রেটটা যদি 100 বিটসের থেকে কম থাকে, 100 বিটস পার মিনিটের থেকে কম থাকে, তাহলে 30 সেকেন্ড তাকে পিপিভি দিলাম। আর যদি তো 100 বেশি থাকে তাহলে তো আমরা রুটিন পোস্ট যেটা কেয়ারে পাঠিয়ে দেবো, এখানে বললাম না পোস্ট রিসাসিটেশন কেয়ারে পাঠিয়ে দেবো, এগুলো সব করে, তখন আর কিছু দরকার নেই। এরপর যদি 100 থেকে কম থাকে আর পিপিভি দেওয়া হলো, তাও হচ্ছে হার্ট রেটটা 100 থেকে কমই রয়ে গেল, ঠিক আছে। রিচেক দ্য হার্ট রেট, যদি হচ্ছে 100 থেকে কম থাকে আপনি আর গ্যাসপিং, তখন কি করব। আর যদি তখন 100 থেকে বেশি আমরা পেয়ে যাই, তখন পোস্ট রিসাসিটেশন কেয়ার, যেটা আমরা পড়লাম। আর যদি হার্ট রেট লেস দ্যান 60 পার মিনিট, সেটা আমরা পরে পড়ছি, ঠিক আছে। ফার্স্টলি দেখে নিই, যদি আমরা 100 থেকে কম পাই তখন আমরা কি করব। তখন হচ্ছে চেস্ট রাইজ, ভেন্টিলেটরি কারেক্টিভ স্টেপ, যেটা হচ্ছে এমআর সোপা করবো, ঠিক আছে। চেস্ট রাইজ হচ্ছে কিনা দেখবো, আর হচ্ছে ভেন্টিলেটরি কারেক্টিভ স্টেপগুলো করব, যেটা হচ্ছে এমআর সোপা, ফুল ফর্মটা আমরা পড়বো। এরপর হচ্ছে ইটি বা এন্ডোট্র্যাকিয়াল টিউব অল্টারনেট এয়ারওয়ে, যেটা হচ্ছে এলএমএ, ঠিক আছে। লাইনিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে বা ইটি টিউব বা অল্টারনেট, যেগুলো অ্যাডভান্স এয়ারওয়ে হচ্ছে আমরা ইউজ করি ফর এয়ারওয়ে ম্যানেজমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি করব, একটা হচ্ছে চেস্ট রাইজটা দেখবো, ভেন্টিলেটরি কারেক্টিভ স্টেপ দ্যাট ইজ এমআর সোপা, আর হচ্ছে অ্যাডভান্স এয়ারওয়ে হচ্ছে আমরা বাচ্চাটাকে দেব।
কারণ কি এয়ারওয়েটারই প্রবলেমের জন্য হয়তো হচ্ছে না, তার জন্য অ্যাডভান্স এয়ারওয়ে এলএমএ আমরা পড়ি, ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে হচ্ছে ইটি টিউব, এগুলো হচ্ছে আমরা ইনসার্ট করব। এরপর এমআরসোপার ফুল ফর্মটা কি? এই যে ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপ, দ্যাট ইজ এমআরসোপা। এমআরসোপা হচ্ছে মাস্ক রিঅ্যাডজাস্টমেন্ট, মানে মাস্কটা হচ্ছে রিঅ্যাডজাস্ট করব। আর ফর রিপোজিশন, বাচ্চাটাকে হচ্ছে রিপোজিশন করব। এস ফর সাকশন, ও ফর ওপেন মাউথ, পি ফর ইনক্রিজ প্রেসার অ্যান্ড ও ফর অল্টারনেটিভ এয়ারওয়ে, ইটি টিউব অর এলএমএ যেটা ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে এম ফর মাস্কটাকে অ্যাডজাস্ট করব যে ওটা ঠিক আছে কিনা, আর ফর রিপোজিশন দেবো আরেকবার স্নিফিং পজিশন প্রপারলি হয়েছে কিনা, ওই জন্য বাচ্চাটাকে আবার রিপোজিশন করব। এস ফর সাকশন, ও ফর ওপেন মাউথ, পি ফর ইনক্রিজ প্রেসার অ্যান্ড এ ফর অল্টারনেটিভ এয়ারওয়ে, ইটি টিউব অর এলএমএ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমআরসোপার যে স্টেপগুলো। এরপর আসছি যেটা এরপর আসছি 30 সেকেন্ড হচ্ছে পিপিভি দেওয়া হলো, দিয়ে আবার রিচেক করলাম। ঠিক আছে, এটা টোটাল এই স্টেপগুলো করলাম, দিয়ে আবার হচ্ছে রিচেক করলাম। যদি হচ্ছে হার্ট রেটটা লেস দেন 60 পার মিনিট হয়, মানে ওই প্রথমে যেটা আমরা পড়ছিলাম যে 30 সেকেন্ড পিপিভি দেওয়ার পরে, ঠিক আছে, যদি লেস দেন 100 হয় তাহলে এই স্টেপগুলো করব। যদি এরপর লেস দেন 60 হয় তখন আমরা কি করব সেটা পড়ি। তখন আমরা হচ্ছে ইনটিউবেট করব 100% O2 দিয়ে, চেস্ট কম্প্রেশন উইথ পিপিভি, যেটা হচ্ছে 3:1। আমরা চেস্ট কম্প্রেশন আগেও পড়ছিলাম যে নিওনেটের ক্ষেত্রে 3টে চেস্ট কম্প্রেশন আর একটা ব্রিদিং আমরা দিয়ে থাকি 100% O2 দিয়ে। আর SpO2 মনিটর আর ইসিজি মেশিন আমরা কানেক্ট করব। ঠিক আছে, এটি ইনটিউবেশন, ভেন্টিলেশন, ইউভিসি ইফ রিকোয়ার্ড, আম্বিলিক্যাল ভেন ক্যাথেটারাইজার, এগুলো সব করব। আর চেস্ট কম্প্রেশন আমরা 1 মিনিটে হচ্ছে 90:30 কম্প্রেশন, তাহলে হবে। এরপর হচ্ছে 1 মিনিট দেওয়ার পরে আবার আমরা রিচেক করব। ঠিক আছে, রিচেক করে যদি দেখি যে হার্ট রেটটা লেস দেন 60 পার মিনিট আছে, তখন আমরা মেডিকেশন অ্যাডমিনিস্টার করব। মেডিকেশন কি অ্যাডমিনিস্টার করব? দ্যাট ইজ অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন ইনজেকশন, প্রেফার রুট হচ্ছে আম্বিলিক্যাল ভেন, ইট ক্যান বি গিভেন ইন ইটি টিউবেও দেওয়া যেতে পারে। তাও যদি না রেসপন্ড করে সেক্ষেত্রে হাইপোভলিমিয়া বা নিউমোথোরাক্স হয়ে গেছে ধরতে হবে বাচ্চাটা। ঠিক আছে, এরপর আমরা এই 30 সেকেন্ড পিপিভির পরে যদি দেখি যে 100 মিনিটস থেকে বেশি থাকে তখন পোস্ট রিসাসিটেশন কেয়ার করে নিলাম। আর যদি দেখি 100-এর থেকে কম থাকে বাট হচ্ছে 60 থেকে বেশি থাকে, তখন আমরা পিপিভিটা কন্টিনিউ করব। ঠিক আছে, আর প্রথমেও 30 সেকেন্ডে যদি আমরা দেখি যে তখনই হার্ট রেটটা লেস দেন 60, যখনই আমরা দেখব যে আফটার ইনিশিয়াল মানে পিপিভি একবার করার পরে যদি আমরা হার্ট রেট লেস দেন 60 পাই, তখনই কিন্তু আমরা চেস্ট কম্প্রেশন আর পিপিভি একসাথে হচ্ছে আমরা দেবো। ঠিক আছে, আর হচ্ছে নার্সকে বলবো স্ট্যান্ডার্ড হেড এন্ড ওয়াইল গিভিং রিসাসিটেশন, অলওয়েজ হচ্ছে বাচ্চাটার হেড এন্ডে দাঁড়াতে। গোল্ডেন 1 মিনিট ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রিসাসিটেশন টিল কমপ্লিট অফ 30 সেকেন্ড অফ পিপিভি ইনক্লুডিং ইনিশিয়াল স্টেপ। তাহলে গোল্ডেন 1 মিনিটের যদি ডেফিনেশন আসে আমরা কি বলবো? ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রিসাসিটেশন টিল কমপ্লিট অফ 30 সেকেন্ড অফ পিপিভি, মানে প্রথম 30 সেকেন্ড পিপিভিটা কমপ্লিট করা পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন 1 মিনিট ইনক্লুডিং ইনিশিয়াল স্টেপ। ইনিশিয়াল স্টেপ বলতে যেগুলো আমরা পিএসএসআর পড়লাম সেগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেপ, এইগুলো হচ্ছে করার পরে। ঠিক আছে, এরপর আমরা আসছি পজিটিভ প্রেসার ভেন্টিলেশন পিপিভি, যেটা আমরা ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন দিয়ে থাকি, দ্যাট ইজ আম্বু ব্যাগ আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ইন্ডিকেশন কি? যদি হার্ট রেটটা লেস দেন 100 পার মিনিট হয়, গ্যাসপিং হয়, অ্যাপনিয়া হয়। পার্টস অফ আম্বু ব্যাগ, এটা হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো ইমেজটা। সেলফ ইনফ্লেটিং ব্যাগ, ভেঞ্চুরি মাস্ক, টার্ম হচ্ছে 0 সাইজ, আর প্রি টার্মের ক্ষেত্রে আমরা 0 সাইজ হচ্ছে ইউজ করে থাকি। ঠিক আছে, ক্যাপাসিটি অফ আম্বু ব্যাগ ভেরি ইম্পর্ট্যান্ট, 240 থেকে 750 ml। ফার্স্ট ব্রিথে হচ্ছে 30 থেকে 40 সেন্টিমিটার অফ H2O, সাবসিকুয়েন্ট ব্রিথে আমাদের প্রেসারটা 15 থেকে 20 সেন্টিমিটার অফ H2O। এটা হচ্ছে প্রেসার অফ আম্বু ব্যাগ, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে, খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ব্রিথে হচ্ছে 30 থেকে 40 সেন্টিমিটার অফ H2O, সাবসিকুয়েন্ট ব্রিথে হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার অফ H2O। আর ক্যাপাসিটি অফ আম্বু ব্যাগ কত? 240 থেকে 750 ml।
এরপর হচ্ছে রেট অফ পিপিভি 1 মিনিটে হচ্ছে 40 to 60 ব্রিথস পার মিনিট হচ্ছে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন অফ পিপিভি, কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, এটা হচ্ছে অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন, কোশ্চেনে আসে, খুব ইম্পর্টেন্ট। তো তাহলে কখন হচ্ছে আমরা পিপিভি ইউজ করব না বা কখন পিপিভি দেব না, দ্যাট ইজ কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া যদি থাকে সেক্ষেত্রে দেব না। ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোম, এগুলো হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন একটাই, দ্যাট ইজ দ্য কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, ঠিক আছে। এরপর ওটু টক্সিসিটি যদি হয়ে যায়, মানে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই করছি, সেক্ষেত্রে কি হবে যে বাচ্চার ওটু টক্সিসিটি হয়ে যেতে পারে, ঠিক আছে। সেগুলো সাইনগুলো কি, একটা হচ্ছে আরওপি, দ্যাট ইজ দ্য রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, এটা কিন্তু প্রি টার্মের ক্ষেত্রে যদি ওটু টক্সিসিটি হয়ে যায় তাহলে আরওপি, রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, আর একটা বিপিডি যেটা হচ্ছে ব্রঙ্কো পালমোনারি ডিসপ্লেসিয়া, এই দুটো জিনিস হচ্ছে আমরা ইম্পর্টেন্টলি দেখতে পাই। তাহলে হচ্ছে আরওপি অ্যান্ড হচ্ছে বিপিডি, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে। আর হ্যাঁ, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটিটাকে রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়াও বলা হয়, ঠিক আছে। এই যে টার্গেট SpO2টা কত কত থাকবে, 1 মিনিটে হচ্ছে 60 to 65% থাকবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে। এগুলো মানে নিওনেটাল রিসাসিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বোথ নিওনেটাল অ্যান্ড অ্যাডাল্ট, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এখানে লাইন যেগুলো বলছি সেগুলোই ইম্পর্ট্যান্ট, আমি শুধু ইম্পর্ট্যান্ট জিনিসগুলোই এখানে বলছি, ঠিক আছে। তো সব জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে, আর যেগুলো আমি আরও ফোকাস করে বলছি সেগুলো তো আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো টার্গেট SpO2 হচ্ছে 1 মিনিটে 60 to 65%, 2 মিনিটে হচ্ছে 65 to 70%, 3 মিনিটে হচ্ছে 70 to 75%, 4 মিনিটে 75 থেকে 80%, 5 মিনিটে হচ্ছে 80 থেকে 85, আর 10 মিনিটে হচ্ছে 85 থেকে 95। 5 মিনিটেরটা আগে কোশ্চেনও এসছে, আর একটা মেবি 1 মিনিটেরটা এসছে কোথাও, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, 5 করে দেখো হচ্ছে মানে 60 থেকে 65 দিয়ে আমরা হচ্ছে মানে প্রত্যেকবার 5 করে বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। 1 মিনিটে 60 থেকে 65, দেন 2 মিনিটসে হচ্ছে 65 থেকে 70, তারপর 5 করে 75 থেকে 80 হলো, দিয়ে 5 মিনিটে হচ্ছে আমাদের 80 থেকে 85 হলো। তারপরে 5 মিনিট শেষ হওয়ার পরে যখন 10 মিনিট আসবে তখন মনে রাখবে যে হচ্ছে 10 থাকবে ডিফারেন্সটা, 85 থেকে 95, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। এরপর হচ্ছে 35x যদি বেশি হয় 25% অক্সিজেন হচ্ছে রুম এয়ারে আমরা দেবো, ঠিক আছে। এটা এই অক্সিজেনটা হচ্ছে আমরা ট্রাইট্রেট করবো অ্যাকর্ডিং টু টার্গেট O2, কারণ কি আমাদের O2টা এই রকমভাবে টার্গেট অক্সিজেন রাখতে হবে, ওই জন্য কতটা আমরা অক্সিজেন দিতে পারি যাতে করে এই O2টা আমরা অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। তখন হচ্ছে 35 উইকের বেশি হলে 21% অক্সিজেন, আর লেস দেন 35 উইক হলে 21 থেকে 30% অক্সিজেন, প্লাস কার্ডিয়াক মনিটর আমরা হচ্ছে করব। চেস্ট কম্প্রেশন আর ভেন্টিলেশন হচ্ছে 100% O2 আমরা তখন মেনটেন করবো চেস্ট কম্প্রেশন আর ভেন্টিলেশনের সময়। দেন ECE ক্ল্যাম্পটা আমি অলরেডি বলেছি, ঠিক আছে। আর টেকনিক অফ হোল্ডিং মাস্ক ওয়াইল কিপিং পিপিপি অ্যান্ড শুড নট কভার আইজ, আইজে কিন্তু কভার করা যাবে না মাস্কটা, ঠিক আছে। অলওয়েজ মাউথ আর নোজে এইভাবে কভার করতে হবে। এরপর হচ্ছে আমরা এন্ডোটেকিয়াল ইনটিউবেশন, ঠিক আছে। লাইনিঙ্গোস্কোপ, স্টেট ব্লেড আমরা হচ্ছে ইউজ করি ইন কেস অফ নিওনেট, প্রি টার্মের ক্ষেত্রে 0, টার্মে 0 to 1 ব্লেড সাইজ, এগুলো নন কার্ভড স্ট্রেট এন্ডোটেকিয়াল টিউব আমরা ইউজ করি। হ্যাঁ, অলওয়েজ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে নন কার্ভড স্ট্রেট এন্ডোটেকিয়াল টিউব আমরা ইউজ করি। ইটি টিউব ইনসার্শন 6 সেন্টিমিটার প্লাস, এগুলো আমরা পরেও পড়বো। এটা হাউ টু চেক পেটেন্সি অফ ইটি টিউব, এটা কিন্তু ক্যাপনোগ্রাফি, এটা হচ্ছে কনফার্মেটরি। আমরা যখন ইটি টিউব পড়বো তখন এটা আমরা পড়ে নেবো, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েট অনুযায়ী হচ্ছে টিউব সাইজটা বলা আছে, ঠিক আছে। লেস দেন যদি 1000 হয় 2.5 mm, 1000 থেকে 2000 হলে 3 mm, 2000 থেকে 3000 গ্রাম হলে 3.5 mm, আর মোর দেন 3000 গ্রাম হলে 4 mm আমরা দিই। আদার মেথড হচ্ছে বায়োল্যাটারাল চেস্ট রাইজ, মানে এটা আমরা যেটা হাউ টু চেক পেটেন্সি অফ ইটি টিউব, এটারই মানে ক্যাপনোগ্রাফিটা সব থেকে ইম্পর্ট্যান্ট কনফার্মেটরি বেসড মেথড বলা হয়। এছাড়া আমরা অন্য কীভাবে দেখতে পারি, বায়োল্যাটারাল চেস্ট রাইজ, বায়োল্যাটারাল এয়ার এন্ট্রি বা কনডেনসেশন অফ ইটি টিউব দিয়েও দেখতে পারি, ঠিক আছে। এগুলো আমরা পরে ইটি টিউবে আবার পড়বো। এরপর হচ্ছে চেস্ট কম্প্রেশন, 2 থাম্ব টেকনিক অ্যান্ড 2 ফিঙ্গার টেকনিক। 2 ফিঙ্গার টেকনিকটা আমি বললাম, এখন হচ্ছে 2025-এ এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে।
বাট আগে এটা ছিল এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসেজ। এগুলো এরিয়া কোথায়, লোয়ার 1/3 অফ স্টারনাম, অ্যাভয়েড জিফি স্টারনাম, ডেপথ হচ্ছে 1/3 অফ অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কতটা ডেপথে হচ্ছে করা হয়, দ্যাট ইজ 1/3 অফ এপি ডায়ামিটার। আর কোন এরিয়াটা, লোয়ার 1/3 অফ দ্য স্টারনাম। চেস্ট কম্প্রেশন ভেন্টিলেশন রেশিওটা কত, 3:1, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর 1 মিনিটে সেটা কত হবে, চেস্ট কম্প্রেশন টু ভেন্টিলেশন 90:30, দুটোই কোয়েশ্চেনে আসে। ড্রাগ ইউজড ইন রিসাসিটেশন আমরা পড়লাম যে অ্যাড্রিনালিন ইউজ করা হয়, রেসপন্সটা কি হবে, যে হার্ট রেটটা বাড়াবে আর ট্যাকিকার্ডিয়া করবে। ইন্ডিকেশন কি, হার্ট রেট হচ্ছে লেস দেন যদি 60 পার মিনিট থাকে, আফটার 30 সেকেন্ড অফ এফেক্টিভ পিপিভি অ্যান্ড 1 মিনিট অফ চেস্ট কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশন উইথ 100% O2। মানে সবসময় যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাড্রিনালিন কখন দেব, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। 30 সেকেন্ড আমরা এফেক্টিভ পিপিভি দেওয়ার পরে আর হচ্ছে 1 মিনিট আমরা চেস্ট কম্প্রেশন দিয়েছি অ্যান্ড ভেন্টিলেশনও দিয়েছি উইথ 100% O2, তারপরেও যদি হার্ট রেটটা লেস দেন 60 পার মিনিট থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রিনালিন দেবো। ঠিক আছে, ডোজটা কত, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ডাবল স্টার কোয়েশ্চেন একদম। যেটা হচ্ছে 0.01 to 0.03 mg per kg অফ 1:10,000 ডাইলিউশন। আর একটা হচ্ছে ml এ যদি বলা থাকে 0.1 থেকে 0.3 ml per kg অফ 1:10,000, এই দুটো কিন্তু আইভিতে দেওয়া যায়। দুটো ডোজই কিন্তু মনে রাখতে হবে। এমজিতে হলে কম, আমি কিভাবে মনে রাখতাম, জিটা হচ্ছে ছোট, জিটা আগে আসে দেন এল আসে, তাহলে হচ্ছে ছোট জিনিস হবে, মানে কম ডোজ হবে। তাহলে 0.01 to 0.03টা হচ্ছে এমজি পার কেজি, আর ml হচ্ছে 0.1 to 0.3 ml per kg, এটা হবে। এরপর আমরা রুটটা কোথায়, যেটা হচ্ছে আম্বিলিক্যাল ভেনে দেবো আইভি, যেটা হচ্ছে মোস্ট প্রেফার রুট। আর ইন্ট্রা অসিয়াসও আমরা দিতে পারি, আদার এন্ডোট্রেকিয়ালেও দিতে পারি। এন্ডোট্রেকিয়ালের ডোজটা কত, 0.5 থেকে 0.1 mg per kg অফ 1:10,000 আর 0.5 থেকে 1 ml per kg অফ 1:10,000। মেনলি যেটা আইভির ডোজটা আসে, ট্রেকিয়ালটা অতটা আসে না, বাট মনে রাখতে পারলে খুবই ভালো, নটসেটের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট আসতেও পারে। ঠিক আছে, নর্মাল স্যালাইন হচ্ছে ইন্ডিকেশন, মানে এটা হচ্ছে আমরা অ্যাড্রিনালিন একটা ড্রাগ ইউজ করতে পারি বা নর্মাল স্যালাইন আমরা দিতে পারি। ইন্ডিকেশনটা কোথায়, যেটা হচ্ছে হাইপোভলিমিয়া বা এক্সেসিভ ব্লাড লস যাদের ক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন অ্যাডমিনিস্টার করতে পারি। ডোজটা হচ্ছে 10 ml per kg, ব্লাড হচ্ছে ও নেগেটিভ, এই ব্লাড ট্রান্সফার রিকোয়ার, মানে যদি বিটি ব্লাড ট্রান্সফিউশন দরকার হয় সেক্ষেত্রে ও নেগেটিভটা দেবো, যেহেতু ওটা ইউনিভার্সাল ডোনার আর কি, তার জন্য। আর এটা হ্যাঁ 1 ml অ্যাড্রিনালিনটা 9 ml এনএসএ হচ্ছে আমরা মেশাই, তারপরে হচ্ছে 1:10,000 ডাইলিউশনটা আসে। তাহলে এটা কিন্তু আসবে কোশ্চেনে, নর্সের 9এও মেবি এসছিল। ঠিক আছে, এটা হ্যাঁ নর্সের 9এ এসছিল যে 1 ml অ্যাড্রিনালিন 9 ml এনএসএ মেশাতে হবে, তবে পরে ডাইলিউশনটা 1:10,000 ডাইলিউশন হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আসছি ন্যালোক্সোন। ন্যালোক্সোনটা আইভি বা আইএমএ দেওয়া যেতে পারে। মাদার হ্যাজ টেকেন আ ড্রাগ উইদিন 4 hours বিফোর ডেলিভারি দ্যাট হ্যাজ কজ রেসপিরেটরি ডিপ্রেশন। মানে হচ্ছে মাদার কোনো একটা ড্রাগ, ওপিওয়েড কোনো ড্রাগ হয়তো নিয়েছে ডেলিভারি 4 ঘন্টার মধ্যেই। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চার ক্ষেত্রেও হচ্ছে তাহলে রেসপিরেটরি ডিপ্রেশন দেখা যেতে পারে। ওই জন্য আমরা ন্যালোক্সোনটা আমরা জানি ওপিওয়েডের আমরা কি বলে ওপিওয়েডের অ্যান্টাগনিস্ট বা হচ্ছে ওপিওয়েড ওভারডোজে আমরা হচ্ছে কোনটা ইউজ করে থাকি, দ্যাট ইজ ন্যালোক্সোন। ঠিক আছে, তো ওই জন্য ন্যালোক্সোনটা অ্যাডমিনিস্টার করতে পারি, যে ক্ষেত্রে মা হচ্ছে ওপিওয়েড নিয়েছে সেক্ষেত্রে আমরা বাচ্চাকে ন্যালোক্সোন অ্যাডমিনিস্টার করতে পারি, যদি রেসপিরেটরি ডিপ্রেশন তার কারণে হচ্ছে, সেটা আমাদেরকে অ্যাসেস করতে হবে। আদার ড্রাগস হচ্ছে সারফেক্টেন্ট, অ্যাট্রোপিন গিভেন ইন ইটিটিউড। এরপর রিসাসিটেশন 20 মিনিটস ধরে আমরা জেনারেলি কন্টিনিউ করি। ওয়েন নট গিভ, যখন আমরা কখন হচ্ছে আমরা দিই না, জিএম মানে জেস্টেশনাল এজ আর বার্থ যদি লেস দ্যান 22 উইকস হয়, 20 থেকে 24 উইকস হলে ডিসকাস উইথ কেয়ার গিভার সিভিয়ার কনজেনিটাল ম্যালফরমেশন, এক্সাম্পল এনানসেফালি থাকলে, জেনেটিক ডিসঅর্ডার, লাইফ টেকিং যেমন হচ্ছে ট্রাইজোমি 13, এগুলো থাকলে হচ্ছে আমরা ডিসকাস করে দিই। মানে এগুলো দেখো, এগুলো ডাইরেক্ট কোনো কন্ট্রাইন্ডিকেশন নয় বা এগুলো থাকলেই যে দেবো না এরকম কোনো মানে নেই। এগুলো কিন্তু অনেক ব্যাপার আছে, মানে মেডিকেল প্রফেশনাল ডিসকাস করবে মাদারের সাথে, প্যারেন্টসদের সাথে, তারপরে এগুলো কিন্তু করতে হয়। ঠিক আছে, এগুলো তাহলে অত এগুলো মনে রাখার দরকার নেই এখন। ঠিক আছে, আবগা স্কোর ইজ ডান অ্যান্ড 1 মিনিট, এগুলো আমরা পড়েছি আবগা স্কোরটা ভালো করেই।
4 to 7 হলে মডারেট অ্যাসফিক্সিয়া, 0 to 3 হলে সিভিয়ার অ্যাসফিক্সিয়া। ইফ অ্যাট 5 মিনিটস আপ gas score যদি 7 থাকে তখন রিপিট করবো এভরি 5 মিনিট টিল 30 মিনিট, টিল হচ্ছে গ্রেটার দেন 7 যতক্ষণ না হচ্ছে। ইনট্যাক্ট কর্ড মিল্কিং রিকোয়ার রিসাসিটেশন অ্যান্ড ডিলেড কর্ড ক্ল্যাম্পিং ক্যান বি ডান। মানে যখন রিসাসিটেশনের দরকার হয় তখন হচ্ছে আমরা কর্ড ক্যাম্পিংটা ইমিডিয়েট করে হচ্ছে আমরা মিল্কিং করে কর্ড ক্যাম্পিংটা করে দিই, ঠিক আছে, যেটা আগেও বললাম। আর কন্ট্রাইন্ডিকেটেড ইন লেস দ্যান 20 উইকস অফ জেস্টেশন। 28 উইকস অফ জেস্টেশনে কিন্তু আমরা মিল্কিং করবো না, সেক্ষেত্রে ফ্লুইড ওভারলোড হয়ে যেতে পারে বাচ্চাটার, ঠিক আছে। অ্যাবনর্মালিটি হচ্ছে 1 আর্টারি 1 ভেন, যেটা ইউএসজি কেউবি করালে রেনাল এজেনেসিস আমরা পাবো। যদি নর্মালি আভা থাকে তো মানে হচ্ছে 2টো আর্টারি 1টা ভেন, যদি 1টা আর্টারি 1টা ভেন থাকে তার মানে আমরা কি ধরবো, অ্যাবনর্মালিটি আছে, রেনাল এজেনেসিস মেবি প্রেজেন্ট আছে। আম্বিলিক্যাল ভেন ক্যাথেটারাইজেশন, এই যে ভেনেই হচ্ছে আমরা আম্বিলিক্যাল ভেন ক্যাথেটারাইজেশন করি, দিয়ে আম্বিলিক্যাল ভেনে পড়লাম যে ড্রাগগুলো দিই, ওটা হচ্ছে আমরা কোথায় করি, আম্বিলিক্যাল ভেনে। গুডেলস এয়ারওয়ে প্রিভেন্ট ফলিং ব্যাক অফ টাং, প্রিভেন্ট অ্যাডাল্ট টু কিপ মাউথ ওপেন। গুডেলস এয়ারওয়ে নিয়েও আমরা পরে পড়বো। দেন ডিলেড কর্ড ফল, মোস্ট প্রবাবেল হচ্ছে সেপসিস, মানে কর্ডটা হচ্ছে ডিলে কর্ড ফল হচ্ছে, ঠিক আছে। সেটা কেন, কারণটা কি হতে পারে, যে হচ্ছে মেবি সেপসিস হয়েছে বা হচ্ছে লিউকোসাইড অ্যাডেশন ডিফেক্ট, এগুলোর জন্য। ভিগোরাস বেবি কখন আমরা বলবো, যখন হচ্ছে তার গুড ক্রাই থাকবে, গুড মাসেল টোন থাকবে, হার্ট রেট হচ্ছে গ্রেটার দেন 100 বিটস পার মিনিট থাকবে, তখন আমরা বলবো ভিগোরাস। টিপিস রিসাসিটার ইউজ ফর পিপিভি প্রেসার কন্ট্রোল। টিপিস রিসাসিটেশন অনেক সময় ইউজ করা হয় ফর পিপিভি প্রেসার কন্ট্রোলের জন্য, ঠিক আছে। এরপর আমরা ওই ছকটা একবার দেখে নিই, তাহলে একবার সামারাইজ হয়ে যাবে পুরো ব্যাপারটা, ঠিক আছে। এই যে অ্যান্টিনেটাল কাউন্সেলিং, টিম ব্রিফিং অ্যান্ড ইকুইপমেন্ট চেক আমরা সব আগেই করে রাখবো। এরপর হলো বাচ্চাটার বার্থ হলো, ঠিক আছে, তারপর টার্ম জেস্টেশন, গুড টোন, ব্রিদিং অর কাইং, সব কোশ্চেনগুলো আমরা করব। এরপর যদি ইয়েস হয় মানে টার্ম জেস্টেশন বটে, তার গুড টোন আছে, সে ব্রিদিং আর ক্রাইং করছে, যদি সব ইয়েস হয় তাহলে ইনফ্যান্ট স্টেজ উইথ দ্য মাদার ফর রুটিন কেয়ার, ওয়ার্ম অ্যান্ড মেনটেন নর্মাল টেম্পারেচার, পজিশন এয়ারওয়ে, ক্লিয়ার সিক্রেশন ইফ নিডেড, ড্রাই অনগোয়িং ইভ্যালুয়েশন, এগুলো আমরা রুটিন কেয়ারে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে যদি নো মানে ওয়ার্ম অ্যান্ড মানে এইসব জিনিসগুলো নো, মানে টার্ম জেস্টেশন নয়, গুড টোন নেই, বা হচ্ছে ক্রাই করছে না, ব্রিদিং নেই, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ম অ্যান্ড মেনটেন নর্মাল টেম্পারেচারটা মেনটেন করতে হবে, পজিশন এয়ারওয়ে, ক্লিয়ার সিক্রেশন ইফ নিডেড, ড্রাই আর স্টিমুলেন্ট। ওই পিএসএসআর যেটা পড়লাম সেটা করব, নর্মাল টেম্পারেচার মেনটেন করব, এয়ারওয়েটা পজিশন করব, সিক্রেশন ক্লিয়ার করব, আর হচ্ছে ড্রাই করব আর স্টিমুলেট করব। এরপর দেখব যে অ্যাপনিয়া আর গ্যাসপিং, হার্ট রেট বিলো 100 পার মিনিট, যদি হচ্ছে অ্যাপনিয়া আর গ্যাসপিং কি আছে, বা হচ্ছে হার্ট রেট কি 120 পার মিনিটের কম, যদি এগুলো দুটো না আছে তাহলে হচ্ছে লেবার ব্রিদিং আর পারসিস্টেন্ট সাইনোসিস কি আছে, দেখব যে ইয়াস, যে লেবার ব্রিদিং আছে, পারসিস্টেন্ট সাইনোসিস আছে। যদি হচ্ছে ওগুলো প্রেজেন্ট থাকে তাহলে পজিশন অ্যান্ড ক্লিয়ার এয়ারওয়ে, এটা হচ্ছে এয়ারওয়ে হবে, এয়ারওয়েটা ক্লিয়ার করব, SpO2 মনিটর, সাপ্লিমেন্টারি O2 অ্যাজ নিডেড, আর কনসিডার সিপ্যাপ, ঠিক আছে। এরপর যদি এগুলো প্রেজেন্ট থাকে মানে আপনি আছে হার্ট রেটটা বিলো 100 পার মিনিট, যদি এগুলো থাকে তখন পিপিভি, SpO2 মনিটর আর কনসিডার ECG মনিটর, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে 1 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। দেন আমরা হার্ট রেটটা বিলো যদি 100 মিনিটস পার মিনিট পাই, ঠিক আছে, হার্ট রেটটা কি বিলো 100 পার মিনিট না হচ্ছে যদি নো পায় মানে হচ্ছে গ্রেটার দেন 100 বিটস পার মিনিট, বিলো নয়, তখন পোস্ট রিসাসিটেশন কেয়ারে আমরা পাঠিয়ে দেবো। যদি এরপর বিলো 100 বিটস পার মিনিট হয় তাহলে সেক্ষেত্রে কি করব, চেক চেস্ট মুভমেন্ট, ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপ, যেটা এমারসোপা আমরা পড়লাম, ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপটা হচ্ছে এমারসোপা, সেগুলো পারফর্ম করব। ইফ নিডেড ইটিটি অর ল্যারেঞ্জিয়াল মাস্ক ইফ নিডেড, ঠিক আছে। এরপর আমরা দেখব যে হচ্ছে হার্ট রেট বিলো 60 পার মিনিট, যদি হচ্ছে বিলো 60 পার মিনিট থাকে তাহলে নেক্সট স্টেপটা করব, যদি না থাকে সেক্ষেত্রে আমরা যেটা 100 বিটস পার মিনিটে যদি কম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে পোস্ট রিসাসিটেশন কেয়ারে পাঠিয়ে দেবো। এরপর যদি বিলো 60 পার মিনিট হয়ে যায় তখন ইনটিউবেট ইফ নট অলরেডি ডান, চেস্ট কম্প্রেশন, কোঅর্ডিনেট উইথ পিপিভি, 100% O2, ECG মনিটর, কনসিডার ইমার্জেন্সি আম্বিলিক্যাল ভেন ক্যাথেটার কনসিডার করব, ঠিক আছে। তাহলে ইনটিউবেট করব, চেস্ট কম্প্রেশন দেব, কোঅর্ডিনেট উইথ পিপিভি, 100% O2, ECG মনিটর, কনসিডার ইমার্জেন্সি UVC, এগুলো আমরা সব করব।
এগুলো করার পরে মানে সিপিআর দেওয়ার পরে চেস্ট কম্প্রেশন দেওয়ার পরে তাও যদি দেখি যে হার্ট রেটটা বিলো 60 পার মিনিট আছে, সেক্ষেত্রে আইভি এপিনেফ্রিন দেবো। ইফ হার্ট রেট ইজ পারসিস্টেন্টলি বিলো 60 পার মিনিট, কনসিডার হাইপোভলিমিয়া অ্যান্ড নিউমোথোরাক্স, ঠিক আছে। আর যেটা টার্গেটেড পেডিয়াট্রিক টার্গেটেড প্রেডিক্টাল SpO2 আফটার বার্থ, যেটা 1 মিনিটে 60, যেটা আমি বললাম পুরোটা এখানে আবার লেখা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের নিওনেটাল রিসাসিটেশন অ্যালগোরিদম, ঠিক আছে। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তাও কোনো ডাউট থাকে, এনি কনফিউশন, ডু রাইট ইন দ্য কমেন্ট, and if you liked my video, please do like, share and subscribe to my channel for more such content and updates. So thank you so much. Bye bye.